হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সুদেশনা ম্যাম। আগের দিনে অলরেডি আমরা হেলথ অ্যাপটিটিউডের 50টার মতো কোয়েশ্চেন্স তোমাদের ইউটিউবে মিক্স প্র্যাকটিস ক্লাস করেছি, যেটা আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। অলরেডি পিডিএফ দেওয়া আছে, সেখান থেকে সবাই আরেকবার রিভাইজ করে নেবে। এবং আজকেও সেম ভাবে আমরা আরো একটা মিক্স প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা অনেকগুলো টপিককে কভার করব, রিলেটেড অনেক কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব। তাই আজকের ক্লাসটা প্রত্যেকজন জেনপাস ইউজি অ্যাসপিরেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই লাস্ট মোমেন্টে তোমাদের প্রিপারেশনটাকে আরো বেশি ভালোভাবে ঝালিয়ে নেওয়ার জন্য এই যে ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করছি। দেখে নাও কি কোশ্চেন বলেছে, যে অক্সিজেন এক্সচেঞ্জ অকার্স ইন, আমাদের যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ হচ্ছে, যেটাকে আমরা বলি কি এক্সটার্নাল রেসপিরেশন, তাই তো? এক্সটার্নাল না ইন্টারনাল? অক্সিজেন এক্সচেঞ্জ যেটা অ্যালভিওলার মধ্যে হয় সেটা কিন্তু এক্সটার্নাল রেসপিরেশন। এটা কিন্তু অনেকে ইন্টারনাল রেসপিরেশন বলে ভুল করবে না, এটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। তাহলে অক্সিজেন যেটা আমাদের অ্যালভিওলাই বা বায়ুথলি থেকে যখন আমাদের ব্লাড ক্যাপিলারিজ আরবিসির মধ্যে যাচ্ছে, সেই অক্সিজেনটা যে ট্রান্সফার হচ্ছে তাকে বলি কি এক্সটার্নাল রেসপিরেশন। আর ইন্টারনাল কখন বলি তাহলে এটাও জেনে নাও একটু। ইন্টারনাল কখন বলবো? তোমাদের ক্লাসে অলরেডি করিয়েছি, নিঃশ্বাস প্রশ্বাসের যে ক্লাসটা সেখানে বলেছি, তাও আরেকবার রিপিট করে দিলাম। এটা কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন্টারনাল রেসপিরেশন বলবো আমরা কখন, যখন এই যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা বাইন্ড করে যাচ্ছিল সেই HbO2 হিসেবে, সেই অক্সিজেনটা যখন আবার টিস্যুতে গিয়ে ট্রান্সফার হচ্ছে, কোনো কলাকোষে সেই যে অক্সিজেনটাকে পরিবহন করে নিয়ে যাওয়ার পরে কলাকোষের মধ্যে ট্রান্সফার হচ্ছে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা ইন্টারনাল রেসপিরেশন। ক্লিয়ার? চলো এর পরের কোশ্চেন কি বলছে, কার্ডিয়াক আউটপুট ডিপেন্ডস অন। কার্ডিয়াক আউটপুট কাকে বলে? আমাদের যে প্রত্যেক মিনিটে হার্ট পাম্প করছে, প্রত্যেক মিনিটে আমাদের নর্মাল হার্ট রেট কত? সবাই লিখে ফেলো কমেন্ট সেকশনে, নর্মাল হার্ট বিট করে কতবার? প্রত্যেক মিনিটে 60 থেকে 100 বার, তাই তো? তাহলে 60 থেকে 100 বার যদি হার্ট বিট করে। আর স্ট্রোক ভলিউম কাকে বলে? মানে প্রত্যেকবার এই যে একবার পাম্প করছে প্রত্যেকটা বিটের জন্য স্ট্রোক ভলিউম বলে ml of blood pumped every beat ইন ইচ বিট, মানে প্রত্যেকটা এই যে এক একবার যতবার বিট হবে, প্রত্যেকবার বিট করার ফলে যতটা পরিমাণ ব্লাড হার্টের থেকে পাম্প আউট হচ্ছে তাকে বলা হয় কি স্ট্রোক ভলিউম। তাহলে কার্ডিয়াক আউটপুট সিও সমান কি হয়ে যাবে? হার্টবিট বা হার্ট রেট যেটাকে আমরা বলছি প্রত্যেক মিনিটে, প্লাস ইনটু করছি আমরা, কি প্লাস না, সেটা ইনটু হচ্ছে মাল্টিপ্লাই হবে কিসের মাধ্যমে? স্ট্রোক ভলিউম দিয়ে। তাহলে সেটা কত হয়ে যাচ্ছে? এটা যদি আমরা ধরি 60 থেকে, মোটামুটি আমাদের এই যে 100-র মধ্যে একটা মিডিল ভ্যালু, মোটামুটি এভারেজ ধরা হয় 72, ইন্টু যদি স্ট্রোক ভলিউমের পরিমাণটা প্রায় 70 ml এর মতো, তাহলে এভারেজ হচ্ছে, এটা হতে পারে কমন, মানে কারোর ক্ষেত্রে 60 65 হতে পারে, মানে 60 থেকে 100 এর মধ্যে থাকলে সেটা নর্মাল, কিন্তু এভারেজ যেটা দেখা যায় কত? 72 বিটস পার মিনিট। তাহলে এটা যদি আমরা করি, মোটামুটি অন এন এভারেজ প্রায় 5 লিটারের কাছাকাছি আসছে, সেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট। তাহলে কার্ডিয়াক আউটপুট মানে প্রত্যেক মিনিটে কতটা পরিমাণ রক্ত হার্টের মাধ্যমে পাম্প হচ্ছে, সেটার পরিমাণটা কত? প্রায় 5 লিটার বা 5000 ml। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন কি বলছে, ইনসুলিন রেগুলেটস। তাহলে ইনসুলিন হরমোনটা আমরা জানি কি আমাদের যে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ক্ষরণ হয়, তাহলে সেই বিটা সেল থেকে ক্ষরণ হওয়ার পরে কাজ করে কি? কাজ করে আমাদের যে ব্লাডের মধ্যে সুগারটা ছিল বা শর্করার পরিমাণটাকে, ব্লাড সুগার লেভেলটাকে কমায়, এবং রক্তের মধ্যে যে সুগারটা ছিল, শর্করাটা ছিল, সেটা কি করে দেয়? কলাকোষের মধ্যে ট্রান্সফার করছে, যাতে ওখানের মধ্যে যখন আমাদের মেটাবলিজম হচ্ছে তার থেকে এনার্জি তৈরি করতে পারে। কারণ শর্করা জাতীয় খাবার জানি কি আমাদের বডিতে সব থেকে বেশি এনার্জি দেয়। তাহলে সেই যে সুগার ব্লাডের মধ্যে থেকে কোনো লাভ নেই, তাকে পৌঁছাতে হবে কোথায়? কোষের মধ্যে। তাহলে সেই কোষের মধ্যে পরিবহন করছে কে? এই ইনসুলিন হরমোনটার জন্য। তাহলে এটা কি করে? ব্লাড গ্লুকোজ লেভেলটাকে রেগুলেট করে।
নেক্সট কি বলছে, সাইন্যাপস ইজ রিলেটেড টু, সাইন্যাপস কাকে বলে? সাইন্যাপস জানি একটা নিউরনের যে অ্যাকশন আর পরবর্তী নিউরনের ডেনড্রনের মাঝখানের যে অংশটা তাকে কি বলা হয়? সাইন্যাপস। তাহলে সেই সাইন্যাপস কি করে? আমাদের নার্ভ ইম্পালসকে ট্রান্সমিশন করে। এবং নার্ভ ইম্পালসটা কিসের মাধ্যমে ট্রান্সমিশন হয়? নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে, নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। এই নিউরো ট্রান্সমিটার আবার যদি আমরা ভাগ করি কি কি হতে পারে? ইলেকট্রিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে, বিভিন্ন নাম শুনে থাকবে, অ্যাসিটাইল কোলিন, গাবা, ডোপামিন, এই সমস্তগুলো কি হয়? আমাদের কেমিক্যাল নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। তাহলে মেনলি মনে রাখবে যে একটা নিউরন থেকে পরবর্তী নিউরনে যে নার্ভ ইম্পালসটা ট্রান্সপোর্ট করার জন্য আমাদের এই যে মাঝের ফাঁকা অংশটা তাকে বলছি কি? সাইন্যাপস। নেক্সট কি বলছে, এজিং কজেস, মানে এই যে বার্ধক্য বলছি আমরা, আস্তে আস্তে যত বয়স বাড়বে তখন কি হয়? আমাদের বডির যে ফিজিওলজিক্যাল ফাংশন গুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে। একজন ধরো 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, বাড়িতে ধরো দাদু দিদারা আছে সবাই, তাহলে তাদের ক্ষেত্রে কি দেখা যায়? যত বয়স বাড়বে এজিং এর সাথে সাথে কি হবে? আমাদের যে সমস্ত কিছু ফিজিওলজিক্যাল প্রসেস, সেটা যদি বলো রেসপিরেশন বলো, সেটা হচ্ছে আমাদের যে কার্ডিয়াক অ্যাক্টিভিটি, হার্টের যে ফাংশন হচ্ছে, আমাদের যে খাবার হজম হচ্ছে, ডাইজেশন অ্যাবজর্পশন, সেই প্রসেসগুলো সবগুলোই কি হয়? অনেকটা পরিমাণে হ্রাস পায়। মানে যে কোনো ধরনের ফিজিওলজিক্যাল মেকানিজম, আমরা যখন অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখি কি দ্রুত হাঁটাচলা করতে পারে, সমস্ত কিছু কাজ ঠিকঠাক, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে কি দেখা যায়? আস্তে আস্তে তাদের যে জয়েন্টের মুভমেন্ট করতে অসুবিধা হয়, শ্বাসকষ্টের সমস্যা হয়। তাহলে সমস্ত কিছু এজিং এর সাথে সাথে মনে রাখবে কি হবে? ফিজিওলজিক্যাল রিজার্ভ গুলো বা ফিজিওলজিক্যাল ফাংশন, এখানে রিজার্ভ না বলে যদি বলতো যে ডিক্রিজ ফিজিওলজিক্যাল ফাংশন, কার্যক্ষমতা হ্রাস পাবে, শ্বাসকষ্টের সমস্যা হবে, হার্টের সমস্যা হবে, হাঁটা চলা করতে সমস্যা হবে, খাবার হজম করতে সমস্যা হবে, সমস্ত কিছুতে নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশনে কি হবে? প্রবলেম হবে। নেক্সট কি বলছে, এক্সারসাইজ ইনক্রিজেস, আমরা যদি এক্সারসাইজ করি তাহলে কি হবে? রেগুলার যারা যদি শরীর চর্চা করে সেক্ষেত্রে কি হয়? মাসেলের মধ্যে আমাদের যে অক্সিজেনের স্টোরটা বাড়ে, অক্সিজেন ডিমান্ড এফিসিয়েন্সিটা কি হয়? ইনক্রিজ হবে। যত এক্সারসাইজ করবে তত কি হয়? যে অক্সিজেন ডিমান্ডটা আমাদের বডিতে, যে অক্সিজেনের এফিসিয়েন্সিটা বাড়ে। তার সাথে সাথে মনে রাখবে যে টোটাল লাং ক্যাপাসিটি হয়তো পড়েছিলে কত হয়? 5 লিটারের কাছাকাছি। সেই 5 লিটার যে টোটাল লাং ক্যাপাসিটিটা, সেটাও কিন্তু আমাদের যে দীর্ঘদিন ধরে কেউ যদি রেগুলার এক্সারসাইজ করে, অ্যাথলিটসদের ক্ষেত্রে যারা হচ্ছে কি অ্যাথলিটস, তাদের ক্ষেত্রে কি হয়? লাং ক্যাপাসিটি কিন্তু অনেকটা ইনক্রিজ থাকে। অক্সিজেন ডিমান্ড এফিসিয়েন্সি বা অক্সিজেনের যে আমাদের শরীরে দক্ষতাটা সেটা বাড়বে, মাসেল গুলো কি হবে? আরো বেশি শক্তিশালী হবে। এক্সারসাইজ মনে রাখবে কি আমাদের লাং ক্যাপাসিটিকে ইনক্রিজ করে। নেক্সট কি বলেছে, আয়ুষ্মান ভারত স্কিম। আয়ুষ্মান ভারত স্কিম আমরা পড়েছিলাম কি? একটা ইন্স্যুরেন্স স্কিম, স্বাস্থ্য বীমা। এটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক, আয়ুষ্মান ভারত, কারণ অলরেডি শুনে থাকবে সবাই, নিউজে দেখে থাকবে যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের আয়ুষ্মান ভারত চালু হতে চলেছে। তাহলে আয়ুষ্মান ভারতের আন্ডারে যে স্বাস্থ্য বীমা দেওয়া হয়, অনেকে এটা আগের দিনে কোশ্চেন করেছিল, তার জন্য নিয়ে এলাম। এটা কিন্তু যে সবাইকে দেওয়া হবে এরকম কিন্তু না, পুয়ার ফ্যামিলিজ, তার সাথে সাথে কিছু ক্যাটাগরিজ আছে, মানে কিছু কিছু তাদের যে আয়ুষ্মান ভারতের আন্ডারে কারা কারা আসবে, তাদের যে মানে মান্থলি ইনকামের একটা লেভেল দেওয়া আছে, সেই লেভেলের নিচে যদি হয় তাহলে তারা ওই পুয়ার ফ্যামিলিজ বা ইকোনমিক্যালি যারা উইকার সেকশন তাদেরকে এই স্বাস্থ্য বীমাটা দেওয়া হবে। নেক্সট কি বলেছে, ন্যাশনাল হেলথ পলিসি, NHM, ন্যাশনাল হেলথ পলিসির আন্ডারে কি এসছে? ন্যাশনাল হেলথ পলিসির আন্ডারে আমাদের যে ধরনের আমাদের লক্ষ্যটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কি? ইউনিভার্সাল হেলথ অ্যাক্সেস, মানে সকল মানুষের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে যাতে ইজিলি যে হেলথ কেয়ার ফ্যাসিলিটিস গুলো তারা অ্যাভেল করতে পারে সেটা খেয়াল রাখা হবে। ইউনিভার্সাল হেলথ অ্যাক্সেস, ন্যাশনাল হেলথ পলিসি, এই যে হেলথ পলিসি একটা তোমাদের টপিক আছে তার আন্ডারে কিন্তু ইম্পর্টেন্ট টপিক। তার আন্ডারে কি বলা হচ্ছে? এর লক্ষ্য কি? কেন ন্যাশনাল হেলথ পলিসি চালু হয়েছে? যাতে সমাজের সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ যাতে হেলথ অ্যাক্সেস পায়। মানে কি? এখানে দুটো টার্ম বলা হয়, অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাক্সেসেবল হেলথ কেয়ার।
অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাক্সেসেবল হেলথ কেয়ার। এটার মানে কি, দেখবে যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় যদি আমরা পড়ি সেখানে কি থাকে, যে বিভিন্ন ধরনের যে গ্রামীণ হসপিটাল গুলো থাকে, প্রাইমারি স্বাস্থ্য প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্রগুলো থাকে, সেখানে কি হয় যে সমস্ত কিছু ট্রিটমেন্ট ডক্টর দেখানো যায়। বেশিরভাগ ক্ষেত্রে ওষুধগুলো কি হয় ফ্রি অফ কস্ট গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়, তাহলে অ্যাফোর্ডেবলি যাতে সবাই হেলথ কেয়ার ফ্যাসিলিটিস গুলো নিতে পারে। তার জন্য আমাদের যে স্কিমটা সেটা হচ্ছে কি ন্যাশনাল হেলথ পলিসি, এবং এর আন্ডারে কি বলা হচ্ছে ইউনিভার্সাল হেলথ অ্যাক্সেস, বা ইউনিভার্সাল অ্যাক্সেস না বলে অনেক সময় বলতে পারে ইউনিভার্সাল হেলথ কাভারেজ, দুটোই কিন্তু ঠিক। নেক্সট কি বলেছে, প্রিভেন্টিভ হেলথ কেয়ার ফোকাসেস অন। প্রিভেন্টিভ হেলথ কেয়ার মানে যেখানে আমরা কোনো রোগ হওয়ার আগে প্রতিরোধ করব, সেটাকেই তো বলবো আমরা প্রিভেন্টিভ হেলথ কেয়ার। তাহলে প্রিভেন্টিভ হেলথ কেয়ারের মধ্যে কি আসছে, ডিজিজ প্রিভেনশন। তাহলে এই প্রিভেন্টিভ হেলথ কেয়ারের পার্ট কি বলতো, ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন, সেটাও প্রিভেন্টিভ হেলথ কেয়ারের পার্ট। তবে হাইজিন মেনটেনেন্স, এই যে হ্যান্ড হাইজিন করা, রেগুলার হচ্ছে যে রুটিন চেক আপের মধ্যে থাকা, তাহলে ডিজিজটা যাতে না হয় প্রিভেন্ট করা, সেইগুলো হচ্ছে কি আমাদের প্রিভেন্টিভ হেলথ কেয়ার। ভ্যাকসিনেশন, হাইজিন, তারপর হচ্ছে কি হাইজিন অ্যান্ড স্যানিটেশন, এই সমস্ত কিছু জায়গাগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, কারোর রোগ হওয়াটাকে আটকাতে পারি। নেক্সট কি বলেছে, পিএইচসি ফাংশনস প্রাইমারিলি বা মেনলি ফোকাসেস অন। পিএইচসি মানে কি বলবো, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা প্রাইমারি হেলথ সেন্টার। প্রাইমারি হেলথ সেন্টার, এই প্রাইমারি হেলথ সেন্টার এর মাধ্যমে কি দেওয়া হয়, প্রাইমারি হেলথ সেন্টারের মাধ্যমে মেনলি আমাদের প্রাথমিক প্রতিরোধ বা প্রাইমারি প্রিভেনশনের ওপর কাজ করে। কারণ এখানে যে প্রাইমারি যেগুলো হেলথ কেয়ার বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে কিন্তু উন্নত মানের যে কোনো যন্ত্রপাতি, এত ভালো ফ্যাসিলিটিস নেই, উন্নত মানের যারা স্পেশালিস্ট যে ডক্টর তারাও থাকে না। তাহলে সেখানে শুধুমাত্র কি করা যায়, যে প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে, বা প্রাথমিক আমরা মেনলি এখানে প্রিভেন্টিভ হেলথ কেয়ারের উপর আমাদের যেগুলো যে প্রাইমারি হেলথ সেন্টারে ফোকাস করা হয়, তার সাথে সাথে আমরা বলতে পারি বেসিক ট্রিটমেন্টটুকু দেওয়া হয়। উন্নত মানের ট্রিটমেন্ট কিন্তু এখানে দেওয়া পসিবল নয়। টার্সিয়ারি কেয়ার, এগুলো কোথায় পাবে, বিশেষ চিকিৎসা, এগুলো আমাদের যেগুলো টার্সিয়ারি লেভেল হসপিটাল মানে বিভিন্ন ধরনের যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেগুলো আছে, ধরো এসএসকেএম বলো, মেডিকেল কলেজ, তারপর হচ্ছে বিভিন্ন যেগুলো ডিস্ট্রিক্টে আছে, বাঁকুড়া সম্মিলনী বলো, সমস্ত কিছু ওগুলো হচ্ছে কি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেগুলো হচ্ছে কার আন্ডারে, টার্সিয়ারি কেয়ার আন্ডারে। তাদেরকে কি বলা হয়, এমসিএইচ, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তাহলে এই সমস্ত কিছু যে আইসিইউ ফ্যাসিলিটি, অপারেশন হবে, সার্জারি হবে, সমস্ত কিছু কার আন্ডারে আসবে, টার্সিয়ারি কেয়ারে। কিন্তু প্রাইমারি হেলথ সেন্টারে শুধুমাত্র বেসিক ট্রিটমেন্টটুকু দেওয়া হয়, ওষুধপত্র দেওয়া হয়। নর্মাল ডেলিভারি কিন্তু পিএইচসি তে করানো হয়। প্রাথমিক প্রতিরোধ, বেসিক ট্রিটমেন্ট, তার সাথে সাথে মনে রাখবে নর্মাল ডেলিভারিও কিন্তু পিএইচসি তে, বেশিরভাগ পিএইচসি তে আমাদের নর্মাল ডেলিভারি করানো হয়। নেক্সট কি বলেছে, বিএলএস এক্সক্লুড, মানে বিএলএস এর ফুল ফর্ম কি, বেসিক লাইফ সাপোর্ট, যেটা আমরা কোথায় পড়েছি, ফার্স্ট এডে পড়েছি। তাহলে বেসিক লাইফ সাপোর্ট মানে প্রাথমিক ভাবে কারোর যদি হার্ট অ্যাটাক হয় বা কারোর শ্বাসকষ্টের, শ্বাস নিতে পারছে না, শ্বাসরোধ হয়ে যায়, তাহলে তাকে কি বলা হয়, যে প্রাথমিক যে আমরা বেসিক লাইফ সাপোর্ট দিয়ে থাকি, তার আন্ডারে কি আসছে, সিপিআর আসবে, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন ডিটেলসে পড়েছো, এয়ারওয়ে ম্যানেজমেন্ট আসবে, রেস্কিউ ব্রিদিং আসবে, যেটা বলেছিলাম কি 30 বার যদি সিপিআর এর চেস্ট কম্প্রেশন দেওয়া হয়, দুটো করে কি দেওয়া হয়, যে শ্বাস প্রদান বা রেস্কিউ ব্রিদিং যেটাকে বলি, মুখের মধ্যে শ্বাস বায়ু দেওয়া হয়, সেটাও হবে। কিন্তু সার্জারি কখনোই বিএলএস এর পার্ট না, বেসিক লাইফ সাপোর্টের মধ্যে আসবে না। তাহলে বেসিক লাইফ সাপোর্টের লক্ষ্যই কি হচ্ছে, কারোর হার্ট অ্যাটাক হোক বা শ্বাসকষ্টে পুরোপুরি ভাবে এয়ারওয়ে বন্ধ হয়ে গেছে, তখন কি হয়, যে প্রথমেই তার চেষ্টা করা হয় কি, যাতে তার শ্বাসনালীটা কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়, ঠিকঠাক ভাবে অন্তত তার লাংসে যে এয়ারওয়েটা যাতে ঠিকঠাক থাকে এবং শ্বাসবায়ুটা লাংসে পৌঁছায়, তার সাথে সাথে হার্ট ফাংশন করে। তাহলে বিএলএস এর মেন যে কাজটা কি, লাংস আর হার্টের ফাংশনটাকে এস্টাবলিশ করা, হার্ট এবং লাংস যাতে কাজ করতে পারে, সেটাকে যদি কাজ করা বন্ধ করে দেয়, সেটাকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে আমরা রিহ্যাবিলিটেট করতে পারি, বা বলতে পারি কি রিসাসিটেট করতে পারি। এখানে রিহ্যাবিলিটেট টার্মটা ঠিক না, এখানে রিসাসিটেট করা, মানে
লাংস এবং হার্টের কাজটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে, সেটা হচ্ছে বেসিক লাইফ সাপোর্টের আন্ডারে। নেক্সট কি বলছে যে ভ্যাকসিন এফেক্টিভনেস ডিপেন্ডস অন, মানে কোনো একটা যে ভ্যাকসিন বা টিকাকরণ দেওয়া হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো যে সেই ভ্যাকসিনটা ওই ব্যক্তির বডিতে গিয়ে কাজ করছে, কিভাবে বুঝবো, কিসের ওপর বোঝা যাবে যে সেই ভ্যাকসিনটা এফেক্টিভ ওয়েতে কাজ করছে, কিসের ওপর ভিত্তি করে, যদি ইমিউন রেসপন্স তৈরি হয়। কারণ আমরা জানি কি যেগুলো লাইভ ভ্যাকসিন, সেই লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন গুলো কি করি, ডিরেক্টলি আমরা যে প্যাথোজেনটা বা অ্যান্টিজেনটাকে তাকে একটুখানি অ্যাটিনুয়েটেড অবস্থায় বা নিষ্ক্রিয় অবস্থায় আমরা বডির মধ্যে দিয়ে দিই, যাতে সেই যে ব্যক্তির বডিতে গিয়ে ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে এবং নিজের থেকে অনাক্রম্যতা তৈরি হয়, তাই তো? তাহলে বডিতে যখনই ইমিউন রেসপন্স তৈরি হবে তখন বোঝা যাবে যে না, ভ্যাকসিনটা ঠিকঠাক কাজ করেছে, ভ্যাকসিনটা বডিতে গিয়ে তার যে ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করতে পেরেছে, তাই তো? নেক্সট কি বলছে দেখো, আশা ওয়ার্কারের রোল কি। আশা ওয়ার্কার কি জানি আমরা, একদম কমিউনিটি লেভেলে কাজ করে, একদম যে সাধারণ মানুষের সাথে হেলথ কেয়ার ফ্যাসিলিটিস গুলো সম্বন্ধে জানানো, তাদেরকে যে ইনফর্ম করা, তাদেরকে হেলথ অ্যাওয়ারনেস পৌঁছানো, সেটা কারা করে, আশা কর্মীরা। মানে সাধারণ মানুষের সঙ্গে একটা হেলথ কেয়ার যে ফ্যাসিলিটিস এর একটা কমিউনিকেশন তৈরি করে, সেই কমিউনিটি লিঙ্কেজ হিসেবে কাজ করবে। মানে যে কোনো ধরনের ইনফরমেশন, যে কোনো ধরনের স্বাস্থ্য বিষয়ক যে সচেতনতা গুলো, সেগুলো সাধারণ মানুষকে কারা জানাবে, আশা কর্মীরা। এবং সাধারণ মানুষের যদি কোনো সমস্যা হয়, তাদের যদি কোনো রোগ লক্ষণ দেখা যায়, সেগুলোকে আইডেন্টিফাই করে তা ইমিডিয়েট তাদেরকে যাতে সাব সেন্টার বা প্রাইমারি যেগুলো আমাদের হেলথ সেন্টার, সেখানে নিয়ে যাবে কারা, আশারা। তাহলে কমিউনিটি একটা লিঙ্কেজ হিসেবে কাজ করে, হেলথ ফ্যাসিলিটি এবং সাধারণ মানুষের মধ্যে লিঙ্ক হিসেবে কে কাজ করবে, আশা কর্মীরা। নেক্সট কি বলেছে দেখো, ইউনিভার্সাল হেলথ কাভারেজ মিনস, এই যে বললাম ইউনিভার্সাল হেলথ অ্যাক্সেস বা ইউনিভার্সাল হেলথ কাভারেজ একই জিনিস। সেখানে কি করা হয়, অ্যাফোর্ডেবিলিটি এবং অ্যাক্সেসিবিলিটির ওপর ফোকাস করা হয়, যাতে সাধারণ মানুষের পকেটের উপর চাপ না পড়ে, তারা অন্তত যে বেসিক যাতে ট্রিটমেন্টটুকু তারা করাতে পারে, বিনা চিকিৎসায় যাতে না মারা যায়, সেটার উপর দেখা হয়। টাকা নেই মানে সে ট্রিটমেন্ট পাবে না, এই জিনিসটার উপর পুরোপুরি ভাবে ফোকাস করা হয়, যাতে অ্যাক্সেস উইদাউট ফিনান্সিয়াল হার্ডশিপ, কোনো রকম আর্থিক চাপ ছাড়াই তারা যাতে অন্তত হাসপাতালে গিয়ে ট্রিটমেন্টটা নিতে পারে। এটাই আমাদের ইউএইচসি যেটাকে বলছি, ইউনিভার্সাল হেলথ কাভারেজের মূল লক্ষ্য। নেক্সট কি বলছে, এ ডিজিজ উইথ অ্যান্টিজেনিক ড্রিফট, খুব ভালো কোশ্চেন। অ্যান্টিজেনিক ড্রিফট বলতে কি বোঝায় বলতো? অ্যান্টিজেনিক ড্রিফট মানে হচ্ছে, আমরা জেনেটিক ড্রিফট পড়েছিলাম, জেনেটিক ড্রিফটে ইভলিউশনে কি ছিল, যে হঠাৎ করে যদি তার জিন পুলের বা তার অ্যালিল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। এখানে অ্যান্টিজেনিক ড্রিফট মানে কি, যেটা রোগ তৈরি করছে সেই অ্যান্টিজেনটা কোনোভাবে মিউটেশন হয়ে গেল, কোনোভাবে তার চেঞ্জ হয়ে গেল। যে একটা স্ট্রেন, কোভিড এর টাইমে আমরা কি দেখেছিলাম, যে তার যে স্ট্রেনটা, এক একটা ভাইরাসের বা এক একটা যে ব্যাকটেরিয়া, তাদের হচ্ছে আলাদা আলাদা স্ট্রেন থাকে। প্রথম প্রথম যে স্ট্রেনটা ইনফেকশন করছিল, কিছুদিন পর দেখা গেল কি সেটা মিউটেট করে গেল, মিউটেশনের মাধ্যমে আবার নতুন একটা নিউ একটা ভ্যারাইটি স্ট্রেন তৈরি হচ্ছে। তাহলে তাকে কি বলা হয়, অ্যান্টিজেনিক ড্রিফট। মানে অ্যান্টিজেনটা যখন মিউটেশনের মাধ্যমে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার যে স্ট্রাকচারটা তার চেঞ্জ করে নিচ্ছে, সেটা বেশি দেখা যায় কার ক্ষেত্রে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে বেশি দেখা যায়। কারণ যদি জেনে থাকবে ফ্লু ভ্যাকসিন পাওয়া যায়, সেই ফ্লু ভ্যাকসিন, সেটা কিন্তু যে একবার তৈরি হয়েছে, একবার ফ্লু ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে মানে ওটাই বছর বছর ধরে সবাইকে দেওয়া হবে, এরকম কিন্তু না। ফ্লু ভ্যাকসিন রেগুলার বেসিসে যত নতুন নতুন স্ট্রেন আসে, এরকম ভাবে নতুন নতুন মিউটেশন হতে থাকে, ফ্লু ভ্যাকসিন কিন্তু কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে, নতুন নতুন ফ্লু ভ্যাকসিন দেওয়া হয়। মানে যেটা ধরো 10 বছর আগে যে ফ্লু ভ্যাকসিন দেওয়া হতো, সেটা কিন্তু এখন আর দিলে কোনো কাজ হবে না, কারণ অ্যান্টিজেনিক ড্রিফট হয়ে গেছে, অ্যান্টিজেনটা তার যে নিজের স্ট্রাকচারটাকেই চেঞ্জ করে ফেলেছে। নেক্সট কি বলেছে, এন্ডেমিক ডিজিজ মিনস, এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক, এই তিনটে টার্ম কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভুল করো এই জায়গাটা। তাহলে এন্ডেমিক মানে কি, এন্ডেমিক মানে কোনো একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট অঞ্চলে যে রোগগুলো বেশি দেখা যায়। মানে ধরো আফ্রিকাতে ম্যালেরিয়া বেশি দেখা যায়, কিছু এলাকা যেগুলোতে হচ্ছে নির্দিষ্টভাবে গয়টার বেশি দেখা যায় আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য।
কিছু জায়গা যেখানে হচ্ছে কি এইচআইভি বেশি দেখা যায়। তাহলে নির্দিষ্ট অঞ্চল যেখানে স্থায়ীভাবে ওই ডিজিজটা বেশি দেখা যায়, মানে ওই এন্ডেমিক প্রজাতি আমরা মানে কি জানি, যে ওই নির্দিষ্ট জায়গায় যে প্রজাতিগুলো পাওয়া যায় তাদেরকে বলি এন্ডেমিক। সেম ভাবে কিছু কিছু রোগ যেগুলো পার্টিকুলার ওই জায়গাতে বেশি পরিমাণে সংক্রমণ হয় তাদেরকে কি বলবো, কনস্ট্যান্ট প্রেজেন্স, মানে দীর্ঘদিন ধরে ওই জায়গাতে ওই ডিজিজটা হয়ে থাকে তাদেরকে বলবো এন্ডেমিক। আর ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড, যেটা কোভিড-19 ছিল করোনা ভাইরাসের জন্য, সেই কোভিড-19 কি ছিল, প্যান্ডেমিক। তাহলে যখন একটা দেশ ছাড়িয়ে অনেক কটা দেশকে, অসংখ্য মানুষকে একসঙ্গে ইনফেক্ট করবে তখন তাকে বলবো কি, প্যান্ডেমিক ডিজিজ। আর সাডেন আউটব্রেক যদি হয় তখন তাকে কি বলে, মানে নির্দিষ্ট অঞ্চলে ওই রোগটা হচ্ছিল, ধরলাম যে কোনো একটা অঞ্চলে ডেঙ্গু হয়, প্রায়ই হয়, কিন্তু সংখ্যাটা সীমিত থাকে, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ওই জায়গাতে প্রচুর লোক ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তখন সেটা হয়ে গেল এপিডেমিক। মানে হঠাৎ করে যখন একটা রোগ অনেকজনকে আক্রান্ত করছে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, জায়গাটা যে একদম ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করবে তা না, একটা নির্দিষ্ট জায়গা থাকছে, কিন্তু যে যতটা সংখ্যায় হতো, ধরলাম এন্ডেমিকের সময় কনস্ট্যান্ট একটা যে 10 জন করে প্রত্যেক মাসে হয়তো মান্থলি 10 জন করে ওই রোগটাতে আক্রান্ত হতো, কিন্তু এপিডেমিক কখন বলবো, ওই নির্দিষ্ট জায়গাতেই যখন হঠাৎ করে দেখা গেল 1000 জন ওই রোগটাতে আক্রান্ত হচ্ছে, 1000 জনের ওই রোগটার ইনফেকশনটা হচ্ছে, তখন সেটা হয়ে গেল কি, এপিডেমিক। ক্লিয়ার এই জায়গাটা? নেক্সট কি বলছে, সেকেন্ডারি প্রিভেনশন ইনক্লুড। তাহলে প্রাইমারি প্রিভেনশন মানে কি পড়লাম, ভ্যাকসিনেশন, ইমিউনাইজেশন, ওইগুলো ছিল আমাদের প্রাইমারি, মানে রোগটা হওয়ার আগে তাকে আমরা প্রিভেন্ট করছি, সেটা হয়ে গেল প্রাইমারি। কিন্তু সেকেন্ডারি কখন বলবো, যখন রোগটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আর্লি ডায়াগনোসিস করতে হবে, মানে যত তাড়াতাড়ি তাকে আমরা ধরে নিতে পারবো, যত তাড়াতাড়ি আমরা শনাক্ত করতে পারবো যে তার ডায়াবেটিস হয়েছে, তত তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট দিতে পারবো, সে ঠিক হয়ে যাবে। তাহলে সেকেন্ডারি প্রিভেনশন কখন হবে, আফটার দ্য ডিজিজ হ্যাজ স্টার্টেড। আফটার দ্য ডিজিজ হ্যাজ স্টার্টেড মানে রোগটা তার শরীরে শুরু হয়ে গেছে, রোগটা অলরেডি তার বডিতে, কোনো যদি ইনফেকশাস ডিজিজ হয় তাহলে অলরেডি তার সেই ইনফেকশনটা শরীরের মধ্যে বলতে পারি কি স্প্রেড করছে, বা হচ্ছে কোনো নন কমিউনিকেবল যেগুলো হচ্ছে ডিজিজ যদি হয়, যেগুলো আমাদের ধরো ডায়াবেটিস, হাইপারটেনশন, তাহলে বুঝতে হবে কি যে ওই ডিজিজটা অলরেডি তার স্টার্ট হয়ে গেছে। তখন কি করা আমাদের কাজ, তাকে আর্লি ডায়াগনোসিস করা, যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত শনাক্তকরণ করে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, তার চিকিৎসা করতে হবে যাতে সে সুস্থ হয়ে যায়, সেটা আমাদের সেকেন্ডারি প্রিভেনশনের লক্ষ্য। এরপরে কি হচ্ছে, ধরো একটা উদাহরণ দিয়ে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যে ধরো কোভিড-19 টাইমে যে কারোর কোভিড যাতে না হয়, আগের থেকে আমরা প্রাইমারি প্রিভেনশন কি নিচ্ছিলাম, তাকে ভ্যাকসিন দিচ্ছিলাম, সেটা ছিল প্রাইমারি প্রিভেনশন। এরপরে কারোর কোভিড ধরা পড়লো, দিয়ে তাকে আমরা তাড়াতাড়ি করে ওই র্যাপিড টেস্ট হচ্ছিল ওই টাইমে, তারপর সেই নাকের মধ্যে সোয়াব নিয়ে টেস্ট করছিল, আরটিপিসিআর টেস্ট হচ্ছিল, দিয়ে যে কোনো ভাবে তাকে দ্রুত শনাক্তকরণ করে তার কোভিডের ট্রিটমেন্ট দিলাম যাতে সে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। সেকেন্ডটা কি ছিল, সেকেন্ডারি প্রিভেনশন। এরপরে আসবে কি, টার্সিয়ারি প্রিভেনশন, যেটাতে আসবে কি রিহ্যাবিলিটেশন, এটাকে আমরা বলি কি টার্সিয়ারি প্রিভেনশন। টার্সিয়ারি প্রিভেনশন এই জায়গাটা 4টে ধাপ, আরেকটা বলছি তোমাদের দাঁড়াও, যে টার্সিয়ারি প্রিভেনশন মানে কি, যে তার হয় রোগটা সেরে গেল, কিন্তু তাকে আবার তার যে স্বাভাবিক, তার যে লাইফে ফিরিয়ে নিয়ে আসা, নর্মাল তার অ্যাক্টিভিটিসে নিয়ে আসা, তাকে বলি কি রিহ্যাবিলিটেশন। এই রিহ্যাবিলিটেশনটা ভালো বুঝতে পারবে কি, যদি একটা উদাহরণ বলি, একজন স্ট্রোকের পেশেন্ট, তার স্ট্রোক হয়েছে, তাহলে স্ট্রোকের আমরা ট্রিটমেন্ট করলাম, তার সমস্ত কিছু হলো, দিয়ে সে মোটামুটি এখন স্টেবল, দিয়ে তাকে আবার তার যে প্যারালাইসিস হয়ে গেছিল, মাসেলস গুলো কাজ করতে পারছিল না, তাকে আবার যদি তার নর্মাল ফাংশনে ফিরিয়ে নিয়ে আসতে হয়, তার জন্য কি করতে হয়, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়, ফিজিওথেরাপি করাতে হয়, তাহলে আবার যখন তাকে নর্মালি ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, সেটা তার টার্সিয়ারি প্রিভেনশন বা রিহ্যাবিলিটেশন। আর স্বাস্থ্য শিক্ষা বা হেলথ এডুকেশন দেওয়ার মাধ্যমে আমরা কি করতে পারি বলতো, এই যে স্টেপটা, এটাকে বলি প্রাইমর্ডিয়াল প্রিভেনশন, মানে প্রাইমারিরও আগে, ভ্যাকসিনও দিচ্ছি না, কিছু করছি না, তার আগে শুধুমাত্র সাধারণ মানুষকে
যে জনসচেতনতা করছি যে এইগুলো করা চলবে না। কোভিডের টাইমে বলা হচ্ছিল মাস্ক পরে থাকতে, দূরত্ব মেনটেন করতে, স্যানিটাইজার ইউজ করতে, বেশি বাইরে না বেরোতে। এই সম্বন্ধে যে হেলথ অ্যাওয়ারনেস করা হচ্ছে সেটা প্রাইমারি প্রিভেনশনেরও আগের স্টেপ। মানে তখনও তার রিস্ক ফ্যাক্টরও নেই, মানে তখন সে বাইরে যদি তাকে আগের থেকে যাতে সে ওই কোভিড ভাইরাসটাতে এক্সপোজ না হয়, যাতে বাইরে বেরোলে সে কোভিড ভাইরাসে এক্সপোজ হবে, তাহলে তাকে আগের থেকে হেলথ এডুকেশন দেওয়া হচ্ছে যাতে সে বাইরে না বেরোয়, বেরোলেও যাতে মাস্ক ইউজ করে, যাতে তার ভাইরাসটা সংক্রমণই না হয়। তার জন্য আমরা যেটা করব সেটাকে বলছি কি প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন। প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন ক্লিয়ার? তাহলে হেলথ এডুকেশনের মাধ্যমে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন, ভ্যাকসিনেশন ইমিউনাইজেশনের মাধ্যমে প্রাইমারি প্রিভেনশন, আর্লি ডায়াগনোসিস ট্রিটমেন্টের মাধ্যমে সেকেন্ডারি প্রিভেনশন, আর রিহ্যাবিলিটেশন করব কিসের মাধ্যমে? টার্সিয়ারি প্রিভেনশনের মাধ্যমে। আশা করছি এই 4টে পয়েন্ট ক্লিয়ার সবার। চলো পরের কোশ্চেনে যাই। কি বলেছে? হুইচ ডিজিজ ইজ নট এ ভেক্টর বর্ন। মানে ভেক্টর বর্ন মানে আমরা জানি কি মশা মাছি বাহিত, মেনলি যেগুলো ভেক্টর বা কোনো বাহকের মাধ্যমে ছড়াচ্ছে। তাহলে সেখানের মধ্যে কি হবে? ডেঙ্গু জানি আমরা কিসের মাধ্যমে? এডিস মসকিউটোর মাধ্যমে ছড়াচ্ছে। ম্যালেরিয়া অ্যানোফিলিস মসকিউটো, ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর মাধ্যমে। কালাজ্বর কিসের জন্য হয়? স্যান্ড ফ্লাই এর মাধ্যমে ছড়ায়। কিন্তু কলেরা, কলেরা কিন্তু ভেক্টর বর্ন ডিজিজ না। এটা কিসের মাধ্যমে ছড়ায়? কলেরা আমাদের মেনলি যদি বলি আমরা কি দূষিত খাবারের মাধ্যমে, জলের মাধ্যমে ছড়াতে পারে। তাহলে মেনলি ওয়াটার, ফুড, এগুলোর মাধ্যমে, কন্টামিনেটেড ওয়াটার, কন্টামিনেটেড ফুড, এগুলোর মাধ্যমে ছড়াতে পারে। নেক্সট কি বলেছে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অকার্স ডিউ টু। কেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে? কেউ যদি অকারণে, যে সামান্য সর্দি কাশি, যেটা আমরা জানি কি কমন কোল্ড ভাইরাসের জন্য হয়, রাইনো ভাইরাস সবাই পড়ে থাকে, কিন্তু সাধারণ একটু সর্দি কাশি হলো সবাই গিয়ে কি নিজের থেকে ডাক্তার না দেখিয়ে কিছু একটা অ্যান্টিবায়োটিক কোনো এককালে ডাক্তার প্রেসক্রাইব করেছিল, সেই অ্যান্টিবায়োটিককে বারবার কিনে প্রত্যেকবার সর্দি কাশি লাগুক ঠান্ডা লাগুক সেই অ্যান্টিবায়োটিককে খেতে থাকছে। সাধারণ মানুষ তো অনেক বেশি বোঝে, তাই তো, তার জন্য অ্যান্টিবায়োটিক কি হয়ে যায়? তার রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। তা আলটিমেটলি তার যখন কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, যখন আদতেই সত্যিকারের তার অ্যান্টিবায়োটিকের দরকার লাগবে, তখন গিয়ে দেখা যাচ্ছে ওই অ্যান্টিবায়োটিকটা দিলে তার কোনো কাজ হচ্ছে না, ওই অ্যান্টিবায়োটিকে তার কি হয়েছে? রেজিস্ট্যান্স তৈরি হয়ে আছে। তাহলে ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স এর জন্যই কি হয়? রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। মানে যেখানে আমাদের ভাইরাল ইনফেকশন, অ্যান্টিবায়োটিকের কোনোই কাজ নেই, তবুও আমরা যদি নিজের থেকে অ্যান্টিবায়োটিক খেতে থাকি, তাহলে আলটিমেটলি গিয়ে দেখা যাবে কয়েক বছর পরে আর কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন কি বলছে? হলমার্ক অফ অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ কোনগুলো? রিমাটয়েড আর্থারাইটিস, আর কি? রিমাটয়েড আর্থারাইটিস তোমরা পড়ে থাকবে, আর কি? আরেকটা মনে রাখবে, এসএলই বলে একটা হয়, সিস্টেমিক লুপাস এরিথোমেটোসাস, এটাও কিন্তু একটা অটোইমিউন ডিজিজ, এসএলই। তার সাথে সাথে ডায়াবেটিস যদি বলো, ডায়াবেটিসের টাইপ 1 যেটা, ডায়াবেটিসের টাইপ 2 কিন্তু না, ডায়াবেটিস টাইপ 1, এটাও কিন্তু অটোইমিউন ডিজিজ। তাহলে এই কয়েকটা মনে রাখবে, রিমাটয়েড আর্থারাইটিস, এসএলই, ডায়াবেটিস টাইপ 1, যেটা আমাদের কি হয়? অটোইমিউন একটা ডিজিজ, যেখানে ওই প্যানক্রিয়াসের বিটা সেলগুলোই নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তো সে আর ইনসুলিন কি করে তৈরি করবে? তাহলে এখানে কি হয়? সেলফ অ্যান্টিজেন অ্যাটাক, মানে আমাদের বডিতেই নিজের থেকে কি করছে? এমন অটো অ্যান্টিবডি তৈরি হয় যেগুলো কি করবে? নিজস্ব বডি সেলগুলোকেই এফেক্ট করবে। সে মনে করবে যে ওগুলো বাইরে থেকে আসা কোনো অ্যান্টিজেন, মানে নিজের ঘরের লোককেই সে নিজে মারবে। সেরকম হচ্ছে কি আমাদের অটো অ্যান্টিবডি। এই অটো ইমিউন ডিজিজের জন্য কি তৈরি হয়? অটো অ্যান্টিবডি। অ্যান্টিবডির কাজ কি জানি আমরা? বাইরে থেকে যদি কোনো রোগ সংক্রমণের কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তাকে মেরে ফেলা। কিন্তু এখানে এই অটো অ্যান্টিবডি কি করবে? নিজের শরীরের কোষগুলোকেই মেরে ফেলছে, সেগুলোকেই আক্রান্ত করছে। নেক্সট কি বলছে? এনসিডিস আর প্রাইমারিলি। এনসিডি মানে কোনগুলো? নন কমিউনিকেবল ডিজিজ। কমন যেগুলো হচ্ছে কি আমাদের হার্ট ডিজিজ বলতে পারো, হৃদরোগ জনিত যে সমস্যা, তার সাথে সাথে আর কি বলতে পারো? ডায়াবেটিস, হাইপারটেনশন, এইগুলো সমস্ত হচ্ছে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ। মানে একজন থেকে আরেকজনের ছড়ায় না, কিন্তু এরা কিসের জন্য হয়? মেনলি লাইফস্টাইল রিলেটেড,
মানে কেউ যদি সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, কোনো এক্সারসাইজ করে না, সারাদিন বসে বসে কাজ করছে, বেশি পরিমাণে লিপিড জাতীয় যেগুলো চর্বি জাতীয় বেশি পরিমাণে কন্টেন্ট যে খাবারগুলো খাচ্ছে, তারপরে তার যে কোনো রেগুলার যে স্লিপ সাইকেলের কোনো ঠিকঠাক নেই, তাহলে লাইফস্টাইল যদি ঠিকঠাক না থাকে, খাবার, এক্সারসাইজ, ঘুম এগুলো সমস্ত যদি না ঠিক হয়, তাহলে কিন্তু এই লাইফস্টাইল ডিসঅর্ডার এগুলো হতে পারে। এনসিডি যেগুলোকে বলা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, এগুলো হওয়ার চান্স কিন্তু অনেকটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। যত লাইফস্টাইলে এরকম খারাপ লাইফস্টাইল হবে, বলতে পারো যে সেডেন্টারি লাইফস্টাইল, যেটাকে আমরা বলি কি একদমই যে কায়িক পরিশ্রম করছে না, সারাদিন বসে বসে কাজ করলে আমাদের বডিতে কি হয়, যে সেডেন্টারি লাইফস্টাইলের জন্য এই বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার গুলো হতে পারে। নেক্সট কি বলছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটো টার্ম, একটা হচ্ছে লেটেন্ট পিরিয়ড, একটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। লেটেন্ট কখন বলা হবে? লেটেন্ট মানে শরীরে অলরেডি ইনফেকশনটা আছে কিন্তু সে লুকিয়ে আছে, সে যেমন চোর পুলিশ খেললে লুকিয়ে থাকে না, সেরকম সে আছে ওই জায়গাতে, সে প্রেজেন্ট আছে, শরীরে সে ইনফেকশনটা আছে কিন্তু সে ঠিক সেই কি বলবো একটা ঘোমটা দিয়ে বসে আছে, নিজেকে লুকিয়ে রেখেছে, আবার পরে গিয়ে হঠাৎ করে সে এরকম ভাবে জেগে উঠবে, তাহলে তাকে বলা হয় কি লেটেন্ট ইনফেকশন। সে লেটেন্ট ইনফেকশন কি করছে, এখন আমাদের হিউম্যান বডিতে চোর পুলিশ খেলছে। তাহলে নো সিমটমস বাট প্রেজেন্ট প্যাথোজেন, প্যাথোজেন আছে কিন্তু সে কোনো রোগ লক্ষণ দেখাচ্ছে না, পরে গিয়ে সে যখন রোগ লক্ষণ দেখাবে তখন সে তার আসল রূপটা দেখাবে। তাহলে তার যে সিমটমস গুলো কখন তৈরি হবে, যখন সে প্যাথোজেনটা অ্যাকচুয়াল তার যে ইনফেকশাস ফেজটাতে আসবে, লেটেন্ট ফেজে যখন আছে তখন প্যাথোজেন প্রেজেন্ট থাকলেও কোনো সিমটমস নেই। চলো পরের কোশ্চেন কি বলছে, হার্ড ইমিউনিটি ডিপেন্ডস অন, হার্ড ইমিউনিটি কিসের উপর ডিপেন্ডস করে? হার্ড ইমিউনিটি মানে বলেছিলাম কি 60 থেকে 70% বা তার চেয়েও বেশি, মানে একটা এলাকার পপুলেশনে যদি এতজন ভ্যাকসিনেটেড হয়ে যায়, ভ্যাকসিনেশন কাভারেজ যত বেশি হবে তত ভালো কি হবে, হার্ড ইমিউনিটি তৈরি হবে। হার্ড ইমিউনিটি মানে কি, একসঙ্গে যখন অনেকজন ভ্যাকসিনেশন পায় তখন যে পপুলেশনের মধ্যে ইমিউনিটিটা তৈরি হয় তাকে কি বলা হয়, হার্ড ইমিউনিটি। নেক্সট কি বলছে, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ডিজিজ আউটব্রেক, ডিজিজ আউটব্রেক কখন হবে, মেনলি এটা কিসের জন্য, এটা হচ্ছে আমাদের কমিউনিকেবল ডিজিজের জন্য বেশি প্রযোজ্য। কমিউনিকেবল ডিজিজ, তাহলে কোনগুলো স্প্রেড করতে পারে, কমিউনিকেবল ডিজিজ তো স্প্রেড করতে পারে, নন কমিউনিকেবল তো আর ছড়াতে পারবে না, ডিজিজ আউটব্রেকের জন্য মেনলি কমিউনিকেবল ডিজিজ। এবং এখানে একটা ট্রায়াড কাজ করে হোস্ট, এজেন্ট আর এনভায়রনমেন্টের মধ্যে, হোস্ট ফ্যাক্টর, এজেন্ট ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এই তিনটের মধ্যে একটা ভারসাম্য কাজ করে, যেটাকে কি বলা হয়, ট্রায়াড। সেই এপিডেমিওলজিক্যাল ট্রায়াড যদি ইমব্যালেন্স হয়ে যায়, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, সেই এজেন্ট, হোস্ট আর এনভায়রনমেন্টের মধ্যে কোনো একটার যদি ভারসাম্য নষ্ট হয় তখন কি হবে, আমাদের এই ধরনের ডিজিজ গুলো হতে পারে, কমিউনিকেবল ডিজিজ গুলো কি হতে পারে, যদি হোস্ট বা এজেন্ট বা এনভায়রনমেন্ট কোনো একটা, ধরলাম হোস্টের ইমিউনিটি অনেক কম, যে একজন বয়স্ক মানুষ যার এত ভালো অনাক্রম্যতা নেই, ইমিউনিটি অনেক পুয়ার, যার নিউট্রিশন অনেক পুয়ার, তার ক্ষেত্রে কি হতে পারে, ইজিলি যে কোনো ধরনের কমিউনিকেবল ডিজিজ হতে পারে। বা ধরলাম যে হোস্ট সমস্ত কিছু ঠিক আছে, সে একদম স্ট্রং, তার ইমিউনিটি অনেক স্ট্রং, কিন্তু এজেন্ট ফ্যাক্টর, এমন একটা ভাইরাস এলো বা এমন একটা ব্যাকটেরিয়া এলো, যতই ইমিউনিটি থাকুক, কোভিড এর সময় কি হয়েছিল, একজন যে অ্যাডাল্ট যে অনেক ভালো তার ইমিউনিটি, তবুও তো তাকে কোভিড হচ্ছিল, তাই না? তাহলে এজেন্ট ফ্যাক্টর মানে এতটাই একটা ভিরুলেন্ট যে ভাইরাস বা ব্যাকটেরিয়া, যে হচ্ছে কি যত ভালোই ইমিউনিটি হোক সেই ব্যক্তিকে ইনফেক্ট করতে পারে। তাহলে এজেন্ট ফ্যাক্টর যদি ইমব্যালেন্স হয় তখন হতে পারে, বা হোস্টও ঠিক আছে, এজেন্টও ঠিক আছে, যদি এনভায়রনমেন্টাল কন্ডিশনটা ইমব্যালেন্স হয়ে যায়, মানে স্বাভাবিকভাবে ধরো যেগুলো ভেক্টর বার্ন ডিজিজ গুলো, সেগুলো কি হচ্ছে, যে এনভায়রনমেন্টাল স্যানিটেশন, ধরো একটা বাড়ির আশেপাশে কোথাও জমা জল থাকছে, দীর্ঘদিন ধরে পুকুরের মধ্যে জমা জল থাকছে, সেখান থেকে কি হতে পারে, প্রচুর মশা ওখানে ব্রিড করছে এবং সেখান থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া এই সমস্ত গুলো হচ্ছে। তাহলে হোস্ট ফ্যাক্টরও ঠিক ছিল, এজেন্টও ঠিক ছিল, কিন্তু এনভায়রনমেন্টাল কন্ডিশনের ইমব্যালেন্সের জন্য সেই ডিজিজটা আউটব্রেক করছে। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটাই যদি ইমব্যালেন্স হয় তখন আমাদের কমিউনিকেবল ডিজিজ আউটব্রেক করতে পারে।
নেক্সট কি বলেছে, দ্য মোস্ট ক্রিটিক্যাল ফ্যাক্টর ইন ফিকাল ওরাল ডিজিজ কন্ট্রোল, মানে যেটা আমাদের মলমূত্রের মাধ্যমে ছড়াতে পারে বা হচ্ছে খাবারের মাধ্যমে ছড়াতে পারে, যেটাকে আমরা বলছি কি ফিকো ওরাল রুটে ছড়ায়। সেই ফিকাল ওরাল ডিজিজ কন্ট্রোলের জন্য কি করতে হবে, মাস্ট, যেটা আমাদের হ্যান্ড হাইজিন এবং পার্সোনাল হাইজিন স্যানিটেশন এগুলো মেনটেন করতে হবে। ঠিকঠাক ভাবে খাবার খাওয়ার আগে যদি হাত ধুয়ে খায় তাহলে কি হবে, ইনফেকশন যেগুলো ফিকো ওরাল ইনফেকশন, নোংরা হাতে যদি খাবার খাও বা বাইরের যেগুলো খোলা হয়তো যেগুলো বলি কি কাঁচা ফল একদম খোলা রাস্তার মধ্যে ছিল সেই বিক্রি হচ্ছে, সেই ফলগুলো যদি খাও সেখান থেকে কি হয়, এই ধরনের ফিকো ওরাল ডিজিজ গুলো ছড়াতে পারে। হাইজিন, স্যানিটেশন এবং হ্যান্ড হাইজিন এই তিনটের মাধ্যমে আমরা ফিকো ওরাল ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করতে পারি। নেক্সট কি বলেছে, ইনসিনারেশন ইজ নট সুইটেবল ফর ডিসপোজাল অফ। ইনসিনারেশন মানে যেগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে, তাহলে কোন ক্ষেত্রে আমরা পুড়িয়ে ফেলতে পারবো না, জানি আমরা প্লাস্টিক পোড়াতে পারি না। প্লাস্টিক পোড়ালে মেনলি যেগুলো ক্লোরিন যুক্ত প্লাস্টিক, ক্লোরিনেটেড প্লাস্টিক, সেগুলো তো আরো বেশি বিষাক্ত। এগুলোকে যদি পোড়ানো হয় তাহলে কি হবে, সেখান থেকে বাতাসের মধ্যে বিষাক্ত গ্যাস মিশে যাবে। পোড়ালে সেখান থেকে কি হয়, বিষাক্ত গ্যাস তৈরি হয়। তাহলে এগুলোকে কখনোই ইনসিনারেশন করানো যায় না, পোড়ানো যায় না। তাহলে বিষাক্ত গ্যাসগুলো কিন্তু আমাদের যে রেসপিরেশনের জন্য বা রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য খুবই ক্ষতিকর। তাহলে এই ধরনের যে বিষাক্ত গ্যাসগুলো যাতে তৈরি না হয় তার জন্য যে কোনো ধরনের প্লাস্টিক ওয়েস্ট, প্লাস্টিক পোড়ানো একদমই উচিত না। নেক্সট কি বলেছে, ব্রেকিং দ্য চেইন অফ ইনফেকশন মেনলি টার্গেটস। তাহলে চেইন অফ ইনফেকশন কাকে বলবো, চেইন অফ ইনফেকশন হচ্ছে যে এজেন্ট আছে, এজেন্ট কোনো একটা জায়গায় রিজার্ভার হিসেবে কাজ করছে, কারোর একটা ধরলাম বাহকের শরীরে কি থাকে, সে রিজার্ভ হয়ে থাকে, রিজার্ভার হিসেবে কাজ করে। দিয়ে মোড অফ ট্রান্সমিশন মানে হতে পারে সে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়াচ্ছে, সে ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াচ্ছে, বা হতে পারে সে কি যে এয়ার এর মাধ্যমে এয়ারবর্ন ইনফেকশন হতে পারে। তাহলে মোড অফ ট্রান্সমিশন একটা থাকবে। আর কি হচ্ছে, মোড অফ ট্রান্সমিশনের সাথে এরপরে হোস্টের বডিতে যাচ্ছে, যে এরকম ভাবে রিপিটেড চেইন অফ ইনফেকশন চলতে থাকে। এজেন্ট, রিজার্ভার, মোড অফ ট্রান্সমিশন, হোস্ট, এরকম ভাবে এটাকে বলা হয় কি চেইন অফ ইনফেকশন। মানে যদি আমরা উদাহরণ ধরি, এজেন্ট হচ্ছে আমাদের যে ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর মাধ্যমে যে আমাদের প্লাজমোডিয়াম ভাইভেক্স, এখানে ধরলাম এজেন্ট হচ্ছে পি ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভেক্স। রিজার্ভার কোথায় ছিল, রিজার্ভার ছিল আমাদের যে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে জমা হয়েছিল, স্যালাইভারি গ্ল্যান্ডে, সেটা ছিল রিজার্ভার। মোড অফ ট্রান্সমিশন কি হলো, যখন সেই মশাটা কামড়ালো কোনো একটা ব্যক্তিকে, তাহলে এটা কি হচ্ছে, ভেক্টরের মাধ্যমে ছড়াচ্ছে। মোড অফ ট্রান্সমিশন ওই যে ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর মাধ্যমে যখনই বাইট করছে তখন কি করছে, এই হোস্টটা কাকে হয়ে গেল, হিউম্যান। এইভাবে কি হচ্ছে, ম্যালেরিয়া ছড়াচ্ছে। তাহলে ম্যালেরিয়া এইরকম ভাবে যদি আমরা যে কোনো কিছু ধরতে পারি, তাহলে আমাদেরকে ট্রান্সমিশন পাথওয়েটাকে যদি ব্রেক করতে হয়, চেন অফ ইনফেকশনটাকে টার্গেটস কোথায় করে, ট্রান্সমিশন পাথওয়েতে। এটা হচ্ছে কি ট্রান্সমিশন পাথওয়ে, এজেন্ট ছিল, এজেন্ট থেকে হোস্টে কিভাবে ট্রান্সমিট হচ্ছে, এটা হচ্ছে চেন অফ ইনফেকশন। চেন অফ ইনফেকশনকে আমরা যদি কোনো একটা জায়গায় ব্রেক করে দিই, এই জায়গাতে ধরলাম ব্রেক করে দিলাম, যে কোনো জায়গায় আমরা চারপাশে কোথাও জমা জল রাখছি না, তাহলে এমনিতেই ফিমেল অ্যানোফিলিস মসকিউটো ব্রিড করতে পারছে না, তাহলে প্লাজমোডিয়াম ভাইরাক্সের যে ইনফেকশনটা তার চেনটাকে আমরা ওখানে ব্রেক করে দিতে পারছি। যে কোনো স্টেপে এই জায়গাতে হতে পারে বা এই জায়গায় হতে পারে। ধরলাম মোড অফ ট্রান্সমিশন মশা আছে, সবকিছুই আছে, কিন্তু যে হিউম্যান সে মশারি খাঁচাচ্ছে, সে সবসময় যে রিপেলেন্ট স্প্রে ইউজ করছে, তাহলে এই জায়গাতে আমরা কি করছি, ব্রেক করে দিচ্ছি। তাহলে যে কোনো জায়গায় যদি আমরা ট্রান্সমিশন পাথওয়েতে ব্রেক করি তাহলে কি হবে, আলটিমেটলি আমাদের চেন অফ ইনফেকশনটা ব্রেক হচ্ছে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, মোস্ট এপিডেমিওলজিক্যালি এফেক্টিভ হাইজিন ইন্টারভেনশন কোনটা। মোস্ট এপিডেমিওলজিক্যালি মানে এই ধরনের যে কোন মেথড গুলো ইউজ করছি যার ফলে আমাদের হাইজিন, এফেক্টিভ হাইজিনের মাধ্যমে কি হবে বলো, মোস্ট এপিডেমিওলজিক্যালি এফেক্টিভ হাইজিন ইন্টারভেনশন। তাহলে হাইজিন কি হচ্ছে, হাইজিন আমরা পড়লাম প্রাইমারি প্রিভেনশনের আন্ডারে আসবে। হাইজিন, স্যানিটেশন, ইমিউনাইজেশন এগুলো সমস্ত কিছুই প্রাইমারি প্রিভেনশন, এগুলো কিন্তু
যে ট্রিটমেন্ট আফটার ইনফেকশনে কিন্তু এটা সেরকম একটা রোল নেই। এফেক্টিভ হাইজিন ইন্টারভেনশন যদি করি আমরা প্রাইমারি প্রিভেনশন মানে রোগটা হওয়ার আগেই আমরা তাকে বাধা দিচ্ছি। নেক্সট কি বলছে, বায়োমেডিক্যাল ওয়েস্ট সেগ্রিগেশন ইজ ক্রুশিয়াল মেনলি ডিউ টু, কেন দরকার বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে হাসপাতালের মধ্যে যে ওয়েস্ট গুলো তৈরি হচ্ছে সেখান থেকে কি হচ্ছে, প্রিভেন্টস দ্য ক্রস ইনফেকশন, এটাও ঠিক আছে, ইনক্রিজ কস্ট না, রিডিউস হসপিটাল স্টাফ, ইনক্রিজ অ্যান্টিবায়োটিক না, এটা হবে অপশন বি, প্রিভেন্ট কস্ট ট্রান্সমিশন। তাহলে ওয়েস্ট গুলোকে ঠিকঠাক মতো ভাবে যদি সেগ্রিগেট করে আলাদা কালার কোডেড আমরা বিনসের মধ্যে ফেলি তাহলে কি হচ্ছে, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে বেশি ছড়াতে পারছে না ঠিকঠাক ভাবে। ওই যে ডাস্টবিন গুলো যেগুলো বিনস গুলো ইউজ করে সেগুলো কাভার্ড থাকে, সবসময় বন্ধ থাকছে, জাস্ট ওয়েস্টটা ডিসকার্ড করার পরে সেটা আবার কি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য ইনফেকশন ছড়াচ্ছে না, ক্রস ইনফেকশনকে প্রতিরোধ করার জন্য আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্ট সেগ্রিগেশন কিন্তু খুব ক্রুশিয়াল। নেক্সট কি বলছে যে হুইচ ইজ নট এ পার্ট অফ স্যানিটেশন সাইকেল, স্যানিটেশন সাইকেলের কোনটা আমাদের পার্ট নয়। স্যানিটেশন সাইকেল মানে কি, বর্জ্য উৎপন্ন হচ্ছে সেগুলোকে আলাদা আলাদা করে সেগ্রিগেট করছি এবং সেগুলোকে ঠিকঠাক ভাবে ডিসপোজাল করা হচ্ছে, কিন্তু এখানে ডিজিজ ডায়াগনোসিস কিন্তু স্যানিটেশন সাইকেলের মধ্যে কোনো পার্ট নেই। তাহলে কি বলবো, ওয়েস্ট জেনারেশন সাইকেলটা কিরকম, স্যানিটেশন সাইকেল যদি বলে তাহলে এরকম হবে, জেনারেশন মানে যেখানে ওয়েস্ট গুলো তৈরি হচ্ছে, বললাম হসপিটালের মধ্যে যে ওয়েস্ট গুলো তৈরি হচ্ছে দিয়ে তাকে আমরা কি করছি, সেগ্রিগেট করে করে আলাদা কালার কোডেড যে বিনসের মধ্যে ফেলছি, দিয়ে সেখান থেকে কি চলে এলো, সেখান থেকে তার ট্রিটমেন্ট হবে। মানে সমস্ত কিছু ওয়েস্টকে যে আমরা ডিরেক্টলি কোথাও গিয়ে ডাম্প করে দিতে পারি না, এই ধরনের বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে তো প্রচুর ইনফেকশন ছড়াতে পারে, তাহলে ওয়েস্ট গুলো নিয়ে গিয়ে কি সে মিউনিসিপ্যালিটির গাড়ির মতো ওই ধরনের ওয়েস্টকে নিয়ে গিয়ে কোথাও একটা ফাঁকা জায়গায় ফেলে দিচ্ছি, এটা কিন্তু বায়োমেডিক্যাল ওয়েস্টের ক্ষেত্রে করা যায় না। তাহলে তাদেরকে কি করতে হবে, প্রপারলি তাদের এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন ফ্যাক্টরি থাকে, তাদের আলাদা আলাদা প্রসেস থাকে, যাতে এই ওয়েস্ট গুলোকে বজ্র শোধন বলা হয়, ট্রিটমেন্ট করা হচ্ছে, আলাদা আলাদা প্রসেস আছে, দিয়ে আলটিমেটলি তাদেরকে ডিসপোজাল করা হবে। ডিরেক্টলি কিন্তু এগুলোকে ডিসপোজাল করা যায় না, তাহলে বায়োমেডিক্যাল ওয়েস্টকে সবসময় আগে ট্রিটমেন্ট করতে হয় তারপরে তার ডিসপোজাল করা হয়। ক্লিয়ার? নেক্সট কি বলছে, ওপেন ফিল্ড ডেফিকেশন মানে মাঠে ঘাটে যদি ওপেন ফিল্ডে কেউ মলমূত্র ত্যাগ করে সেখান থেকে কি হতে পারে, সেখান থেকে আমরা জানি প্রচুর ধরনের রোগ ছড়াতে পারে, এবং মেনলি কি হয়, ওয়াটারের মাধ্যমে যে ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হয়, তাহলে সেগুলো কি আমাদের যে জল দূষণ ঘটাচ্ছে। যদি ওপেন ফিল্ডে হয় তাহলে মাটির নিচের যে জলটা সেটা সংক্রমণ হচ্ছে, প্লাস হচ্ছে কি ধরো বৃষ্টির জলের সঙ্গে সেটা নদীর জল বা পুকুরের জলের সাথে মিশছে, সেখান থেকে কি হয়, প্রচুর যে ওয়াটার বর্ন ডিজিজ গুলো হতে পারে ওপেন ফিল্ড ডেফিকেশনের মাধ্যমে যেগুলো ছড়ায়। নেক্সট কি বলেছে যে বেস্ট ইন্ডিকেটর অফ কমিউনিটি হাইজিন লেভেল, কি করে বুঝবো যে কমিউনিটিতে ঠিকঠাক ভাবে স্বাস্থ্য পরিষেবাগুলো ঠিকঠাক মতো হচ্ছে, তারা কমিউনিটি যে পিপল সাধারণ মানুষ হাইজিন মেনটেন করছে, সেটা কি করে বুঝবো, সেটা বুঝবো ইনফ্যান্ট মর্টালিটি রেট দেখে। বেস্ট ইন্ডিকেটর যদি বলে, বেস্ট ইন্ডিকেটর অফ পাবলিক হেলথ, এটার জায়গায় যদি বলতো যে জনস্বাস্থ্যের সব থেকে ভালো ইন্ডিকেটর কোথায় বা কি, সেটা কি হবে, পাবলিক হেলথেরও সব থেকে বেস্ট ইন্ডিকেটর, তার সাথে সাথে কমিউনিটিতে যে হাইজিন ঠিকঠাক ভাবে মেনটেন হচ্ছে, ইমিউনাইজেশন ঠিকঠাক ভাবে হচ্ছে, তার সাথে সাথে হচ্ছে কি আমাদের যে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাটা সেটা ভালোভাবে কাজ করছে, সমস্ত কিছুর অ্যান্সার হবে কি, ডিক্রিজ ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি মানে 1 বছরের নিচের বাচ্চারা যদি কম মারা যায় তাহলে বুঝবো কি, যে তার বাড়ির লোক, মা যার ওই বাচ্চাটার কেয়ার করছে তারা ঠিকঠাক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সে বাচ্চাটার কেয়ার করছে, তার যে খাবার খাওয়াচ্ছে সেগুলো হচ্ছে কি হাইজিন মেনটেন করা হচ্ছে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে ইনফেকশন সব থেকে বেশি হয়, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে যদি হাইজিন লেভেলটা মেনটেন হয় তাহলে আলটিমেটলি কি দেখা যাবে, ইনফেকশন যদি কম হয় বাচ্চাদের মৃত্যু হারটাও কম হবে। নেক্সট কি বলছে, ট্রান্সমিশন ইন্টারাপশন ইজ মোস্ট এফেক্টিভ অ্যাট, কোন জায়গাতে, সোর্সে ট্রান্সমিশন ইন্টারাপশন ইজ মোস্ট এফেক্টিভ অ্যাট, সোর্সে, হোস্টে না ভেক্টর অনলিতে। তাহলে মেনলি ইন্টারাপশনটা যদি আমরা সোর্সেই ইন্টারাপ্ট করে দিই তাহলে সব থেকে এফেক্টিভ হবে। এই যে সাইকেলটা পড়লাম, সাইকেলটা কোথায় গেল, এই যে
এখানে যদি আমরা এজেন্ট বা সোর্সকেই আমরা যদি বন্ধ করে দিই, এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যে এজেন্টটা, তার যে সোর্সটা, সেটাকে যদি আমরা বন্ধ করে দিই, তাহলে আর ফার্দার তো কোনো দিকে স্প্রেড হচ্ছেই না, তাই না? তাহলে আমাদের সব থেকে বেস্ট কি হবে, ট্রান্সমিশন ইন্টারাপশন হবে এফেক্টিভ হবে যদি সোর্সেই আমরা আগের থেকে এমন কিছু মেজার্স নিই যাতে আমরা সোর্সটাকে বন্ধ করতে পারি। ট্রান্সমিশন যে জায়গা থেকে হতো সেই সোর্সটাকে যদি বন্ধ করে দিই, তাহলে সেটা সব থেকে বেশি এফেক্টিভ হবে। নেক্সট কি বলছে, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনস মেন আর প্রাইমারিলি ডিউ টু, কিসের জন্য হয়? মেনলি হসপিটালে যে ইনফেকশন গুলো হয়, যেটাকে আমরা বলেছিলাম কি নোসোকমিয়াল ইনফেকশন, সেই নোসোকমিয়াল ইনফেকশন অস্বাস্থ্যকর পদ্ধতি বা পুয়ার অ্যাসেপসিসের জন্য, মানে একটা পেশেন্টকে ট্রিট করা হচ্ছে, হয়তো সেই যন্ত্রপাতিগুলো আবার অন্য একটা পেশেন্টের জন্য ইউজ হচ্ছে, বা ঠিকঠাক ভাবে যারা হেলথ কেয়ার প্রোভাইডার, ডক্টরস, নার্স, তারা হ্যান্ড হাইজিন মেনটেন করছে না, তার জন্য কি হয়, প্রচুর ক্রস ট্রান্সমিশন হতে পারে, একটা পেশেন্টের যে ইনফেকশন অন্য আরেকটা পেশেন্টের কাছে চলে যেতে পারে। তাহলে এই যে হসপিটালের দরুন বিভিন্ন ইনফেকশন গুলো, তাছাড়াও হতে পারে কি যে অ্যাসেপসিস, মানে যে জীবাণু মুক্ত করা হচ্ছে সেইগুলোকে যদি ঠিকঠাক ভাবে না করা হয়, মানে আমরা জানি কি স্টেরিলাইজেশন করা হয়, অটোক্লেভিং করা হয়, তাহলে ওই যন্ত্রপাতি গুলোকে যদি ঠিকঠাক ভাবে স্টেরিলাইজেশন না করা হয়, তাহলে সেখান থেকে কি হতে পারে, হসপিটালে থাকার দরুন প্রচুর ইনফেকশন ছড়াতে পারে। নেক্সট কি বলেছে, হুইচ সিচুয়েশন রিপ্রেজেন্ট দ্য ইনডিরেক্ট ট্রান্সমিশন? ইনডিরেক্ট মানে ডিরেক্ট হতে পারে, হাঁচি কাশির মাধ্যমে হতে পারে, যেগুলোকে আমরা বলছি কি ডিরেক্ট। তাহলে ডিরেক্ট কোনগুলো, হাঁচি কাশির মাধ্যমে সংক্রমণ, মশার কামড়ের মাধ্যমে হচ্ছে, বা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হচ্ছে, এটাকে মেনলি আমরা বলি কি ড্রপলেট। কিন্তু পার্টিকুলারলি বললে এটাও ড্রপলেটটাও কিন্তু ওয়ান টাইপ অফ ডিরেক্ট কন্টামিনেশন, ড্রপলেটটাও কি ওয়ান টাইপ অফ ডিরেক্ট কন্টামিনেশন। আর মশাটা তো জানি আমরা ভেক্টরের মাধ্যমে হচ্ছে, আর ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে কারোর যদি ট্রান্সমিশন হচ্ছে, মানে রক্তের মাধ্যমে কাউকে হয়তো রক্তের প্রয়োজন হলো, যে তাকে ব্লাড ব্যাংক থেকে কোনো একটা যে ব্লাডের ব্যাগ গুলো হয় সেগুলো তাকে ট্রান্সফিউজ করা হচ্ছে, এরপর দেখা গেল সেইটা ঠিকঠাক ভাবে পরীক্ষা করা হয়নি ব্লাড ব্যাংকে, তার মধ্যে হয়তো এইচআইভি বা হেপাটাইটিস ভাইরাস ছিল, তো ব্লাডের মাধ্যমে ওই ব্যক্তিকে, তার দরকার ছিল ব্লাড, সাথে সে হচ্ছে ফ্রিতে এইচআইভি হেপাটাইটিস সঙ্গে নিয়ে ঘর গেল। তাহলে এরকম ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যে ট্রান্সমিশন, সেটাও কি হচ্ছে ডিরেক্ট। কিন্তু কন্টামিনেটেড কোনো স্টেথোস্কোপ বা কন্টামিনেটেড কোনো জিনিসপত্রের মাধ্যমে, মানে পেশেন্ট যেটা ব্যবহার করছে তার হতে পারে যে খাবার থালা বাসন হতে পারে, তোয়ালা হতে পারে, যে কোনো কিছু, সেগুলো ইনডিরেক্ট। মানে একজন ডক্টর ধরো সারাদিনে হয়তো 50টা পেশেন্ট দেখছে, একটা পেশেন্টকে দেখছে, তার ধরো টিবি আছে, সেই যে স্টেথোস্কোপটা নিয়ে তাকে দেখছে, সেখানে হয়তো ওই টিবির কোনো ড্রপলেটস এর মাধ্যমে ছড়ে, ড্রপলেটসটা হয়তো স্টেথোস্কোপের কন্টাক্টে চলে এসছে, এরপরে কি হলো, সেই সেম স্টেথোস্কোপটা ইউজ করে আবার অনেক পেশেন্ট দেখতে থাকছে, সেই দূষিত যে স্টেথোস্কোপ ব্যবহারের থেকেও কিন্তু এক পেশেন্ট থেকে আরেক পেশেন্টে ছড়াতে পারে, সেটা কি হয়ে গেল ইনডিরেক্ট। এই ধরনের যে কন্টামিনেটেড কোনো মেটেরিয়াল থেকে যখন ছড়ায় তাদেরকে কি বলা হয়, ফোমাইট, মানে কন্টামিনেটেড মেটেরিয়ালদেরকে বলা হয় ফোমাইট। তাহলে ফোমাইট ট্রান্সমিশনটাও কি হবে, ইনডিরেক্ট ট্রান্সমিশন। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেন কি বলেছে, ক্লোরিনেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার প্রাইমারিলি অ্যাক্টস বাই, তাহলে দেখবে যে বিভিন্ন বর্ষাকালে দেখবে যে জলের মধ্যে ক্লোরিন দেওয়া হয়, কেন দেওয়া হয়, বিভিন্ন ধরনের যে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম গুলোকে যাতে কিল করা যায়, রোগ জীবাণু ধ্বংস করার জন্য। কত, এক দু ড্রপ, বেশি সামান্য দেওয়া হয়, অনেক বেশি কিন্তু নয়, এক দু ড্রপ, হয়তো কত সম্ভবত 500 লিটার বা কত একটা জলের পরিমাণ, ওখানে 1 to 2 ড্রপস দেওয়া হচ্ছে, ক্লোরিনেশনের মাধ্যমে রোগ জীবাণুকে ধ্বংস করা যায়। নেক্সট কি বলেছে, দ্য গোল্ডেন পিরিয়ড ইন আউটব্রেক কন্টেনমেন্ট ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ, তাহলে গোল্ডেন পিরিয়ড কোনটাকে বলছে, গোল্ডেন পিরিয়ড মানে ডিজিজ আউটব্রেকটা সেই সবেমাত্র শুরু হয়েছে, তখন গোল্ডেন পিরিয়ড মানে কোভিড-19 ধরো একদম 2020 শুরুর দিকটা, যখন সেই কোভিড সামান্য সামান্য আস্তে আস্তে করে এক থেকে আরেক ব্যক্তিকে আক্রান্ত করছিল, তাহলে সেই টাইমে কি করা হচ্ছিল, দ্রুত শনাক্তকরণ করা হচ্ছিল, দিয়ে তাদেরকে আইসোলেট করে দেওয়া হচ্ছিল যাতে আর বেশি জনের মধ্যে না ছড়াতে পারে, তাকে কি বলা হয় গোল্ডেন পিরিয়ড। মানে সেই যে একদম গুরুত্বপূর্ণ সময়টা, যখন ডিজিজ আউটব্রেকটা যা স্টার্ট হয়েছে, তখন কি করতে হবে, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে দ্রুত শনাক্তকরণ করে আইসোলেট করে দিতে হবে, যাতে আরো বেশি জনের মধ্যে না ছড়িয়ে পড়তে পারে।
নেক্সট কি বলেছে, হুইচ কন্ডিশন মোস্ট স্ট্রংলি ফেভার্স দ্য হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, কখন হবে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, যদি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক মিস ইউজ করা হয়, যেটা বললাম। এটা তোমাদের একটুখানি ডিফিকাল্ট মনে হতে পারে, দেখো বলে দিচ্ছি। একটা জিনিস কি বললাম, যে দীর্ঘদিন ধরে যদি অহেতুক কারণে অ্যান্টিবায়োটিক্স ইউজ করা হতে থাকে, ওভার ইউজ হতে থাকে, তখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়। কিন্তু যখন দেখবে হসপিটালে কেউ ধরো কোনো একটা রোগ নিয়ে ভর্তি হয়েছে, কোনো ইনফেকশনের জন্য ভর্তি হয়েছে, তাকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ব্রড স্পেকট্রাম মানে কি, যে ধরনের অ্যান্টিবায়োটিক গুলো একসঙ্গে অনেক ধরনের ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে। বিভিন্ন জানো যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে, তাহলে সমস্ত অ্যারোবিক ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার টাইপস গুলো আশা করি পড়েছো, তাহলে সমস্ত ধরনের ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে, সেরকম ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স ইউজ করা হয়। তাহলে সেই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স ইউজ করা হলে কি হবে, আলটিমেটলি আমাদের বডিতে সমস্ত ধরনের যে অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করা হলে আমাদের যে নর্মাল, আমরা জানি কি আমাদের যদি বলো যে গাট ফ্লোরা, আমাদের নর্মাল যে অন্ত্রের মধ্যে কিছু আমাদের হেল্পফুল ব্যাকটেরিয়া থাকে, যেগুলো স্বাভাবিকভাবে থাকলে, যেমন কিছু ব্যাসিলাস থাকে যেগুলো আমাদের বৃহদান্তের মধ্যে থাকে, সেগুলো আমাদের নর্মাল যে ডাইজেশন অ্যাবজর্পশন প্রসেসটাতে হেল্প করে। কিন্তু যখনই এই ধরনের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো, তাহলে আমাদের নর্মাল যেগুলো আমাদের শরীরের জন্য ভালোর জন্য ছিল, সেগুলোও কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সেগুলো যখন নষ্ট হয়ে যাবে, তখন কি হবে, আমাদের প্রচুর ধরনের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হতে পারে, সেটা মনে রাখবে। নেক্সট কি বলেছে, যে এ ডিজিজ দ্যাট রিমেন্স অ্যাসিম্পটোমেটিক ফর ইয়ার্স while still being transmissible is best indicated, মানে অনেক বছর ধরে যেটার কোনো সিমটমস ছিল না, সে লুকিয়ে ছিল শরীরে, সে বাসা বেঁধেছিল কিন্তু সে লুকিয়ে ছিল, সে তার রূপ দেখাচ্ছিল না, কিন্তু হঠাৎ করে সে আবার ট্রান্সমিট করতে শুরু করেছে, তখন তাকে কি বলা হয়, সে বললাম না লেটেন্ট ফেজে ছিল, অ্যাসিম্পটোমেটিক ছিল, আবার পরে গিয়ে সে তার ডিজিজটাকে, ইনফেকশনটার রূপটা দেখাচ্ছে, সিমটমস দেখাচ্ছে। তাহলে যেমন একটা ভালো উদাহরণ বলতে পারো এইচআইভি ইনফেকশনের ক্ষেত্রে। এইচআইভি ইনফেকশনের ক্ষেত্রে কি হয়, একটা উইন্ডো পিরিয়ড থাকে। এই উইন্ডো পিরিয়ডটাকে কি বলা হয়, যে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত যে এইচআইভি আমাদের বডিতে ইনফেক্ট হয়েছে কিন্তু তার কোনো রোগ লক্ষণ দেখা যায় না, তার জন্য তাকে কি বলা হয়, লেটেন্ট কেরিয়ার স্টেট। এই যে এইচআইভির ইনফেকশনটা কেরিয়ার স্টেটে থেকে গেছিল, অনেক পরে গিয়ে তার সিমটমস দেখাচ্ছে, তাকে বলা হয় কি উইন্ডো পিরিয়ড। এইচআইভির ক্ষেত্রে সেটা বলা হয় কি উইন্ডো পিরিয়ড। তাহলে এইরকম ভাবে যদি অ্যাসিম্পটোমেটিক থাকে, তাকে কি বলা হয়, লেটেন্ট কেরিয়ার স্টেট। মানে লেটেন্ট স্টেট বলছে, আবার বলছে কি সে পরে গিয়ে ট্রান্সমিট করছে, মানে সে কেরিয়ার হিসেবে কাজ করছে, তার জন্য তাকে বলা হচ্ছে লেটেন্ট কেরিয়ার স্টেট। শুধু যদি বলতো যে ট্রান্সমিশেবল হয়নি, অ্যাসিম্পটোমেটিক অনেক বছর ধরে ছিল, দিয়ে তার যে এইচআইভি সিমটমস গুলো দেখা যাচ্ছে, তখন তাকে বলতাম কি সুপ্ত অবস্থা বা লেটেন্ট স্টেট। পরে গিয়ে বলেছে সে ট্রান্সমিট করছে, আরো অন্যজনের মধ্যে ছড়াচ্ছে, তাই তাকে বলছি লেটেন্ট কেরিয়ার স্টেট। ক্লিয়ার? চল পরের কোশ্চেন কি বলেছে, হুইচ এপিডেমিওলজিক্যাল ফ্যাক্টর ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন কনভার্টিং, মানে কোন এপিডেমিওলজিক্যাল ক্ষেত্রে আমাদের এন্ডেমিক ডিজিজ হঠাৎ করে এপিডেমিক হয়ে যেতে পারে, মানে যে একটা নির্দিষ্ট অঞ্চলে কিছু সংখ্যক ব্যক্তির হচ্ছিল, যে বললাম 10 জন ব্যক্তির হচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে 1000 জন 2000 জন ব্যক্তিকে আক্রান্ত করছে, কখন হতে পারে এপিডেমিক, এন্ডেমিক চেঞ্জ হয়ে যাচ্ছে এপিডেমিকে, কখন হতে পারে, যদি হোস্টের ইমিউনিটি ডিক্লাইন করে তখনই হতে পারে। বললাম কোনো একটা এলাকাতে, সেই একটা অঞ্চলে টিবি হতো, হয়তো খুব কম জন, হয়তো 5 জন কি 5 জন ধরলাম, যে 5 জন দেখা যেত যে পার ইয়ারে প্রতি বছর 5 জনের টিবি আক্রান্ত হচ্ছে, যক্ষায় আক্রান্ত হচ্ছে, কিন্তু দেখা গেল যে ওই এলাকার লোকজনের মধ্যে হোস্টের যে ইমিউনিটি কমে গেল, সবাই ঠিকঠাক ভাবে খাবার খায় না, ঠিক তাদের যে সোশিও ইকোনমিক কন্ডিশনটা অনেক পুয়ার, তাহলে তাদের ইমিউনিটি যখন ডিক্লাইন করবে, তখন দেখা গেল কি হঠাৎ করে টিবি সংক্রমণটায় অনেকজন 100 জন ব্যক্তির ক্ষেত্রে পার ইয়ারে দেখা যাচ্ছে, তখন সেটা কি হয়ে গেল, এপিডেমিক। মানে রোগটা ছিল কিন্তু অনেক বেশি জনকে যখন আক্রান্ত করে, তাহলে হোস্টের ইমিউনিটি কমে গেলে কি হবে, টিবি আক্রান্ত বেশি লোক হবে, তাহলে তখন সেটা কি বলছি, এপিডেমিক হয়ে যাচ্ছে। নেক্সট কি বলেছে, দ্য ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস মেইনলি ডেভেলপস ডিউ টু, কেন তৈরি হচ্ছে, কারণ কি, আমরা জানি কি যক্ষার ট্রিটমেন্ট দেওয়া হয় একটা ডটস থেরাপি,
ডটস 6 মাসের একটা ওষুধের রেজিমেন্ট দেওয়া হয়, যে 6 মাস ধরে পার্টিকুলার কিছু ওষুধ যেগুলো ডেলি খেতে হবে। কিন্তু কেউ যদি ধরলাম 2 মাস খেলো দিয়ে খাওয়া বন্ধ করে দিল, বা তার যে ডেলি খাওয়ার কথা হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন খাচ্ছে, বাকি দিন খাচ্ছে না, তাহলে এরকম অনিয়মিত যদি সে চিকিৎসা করায়, ওষুধপত্রগুলো ঠিকঠাক ভাবে না খায়, তখন তার ওই ওষুধে আর কাজ করবে না, ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে। মানে পরে গিয়ে আবার তাকে যদি ওই ওষুধগুলো দেওয়া হয়, তার টিবির ট্রিটমেন্টে ওই ওষুধগুলো কোনোই কাজ করবে না। তাহলে ইররেগুলার মানে অনিয়মিত যদি সে ট্রিটমেন্টটা নেয়, সেক্ষেত্রে তার ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হবে। নেক্সট কি বলেছে, হুইচ ডিজিজ ডেমনস্ট্রেট দ্য ভেক্টর হোস্ট এজেন্ট ইন্টারেকশন, মানে ভেক্টর এর মাধ্যমে ছড়াচ্ছে, এজেন্ট এবং হোস্ট কি হবে, ম্যালেরিয়া হবে। ভেক্টর বাহিত রোগের ক্ষেত্রেই আমরা পাবো। আর যদি বলতো এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট, তখন কি হয়ে যেত, এরকম যদি বলতো এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট ইন্টারেকশন, এজেন্ট হোস্ট এনভায়রনমেন্টাল ইন্টারেকশন, তখন সেটা হয়ে যেত আমাদের কমিউনিকেবল ডিজিজ। যে কোনো এখানের মধ্যে যা যা অপশনে যদি কোনো কমিউনিকেবল ডিজিজ থাকতো, তখন সেটা অ্যান্সার হতো। চলো পরের কোশ্চেন কি বলছে, দ্য ইনকিউবেশন পিরিয়ড। তাহলে একটা লেটেন্ট পিরিয়ড পড়লাম, মানে ইনফেকশনটা অলরেডি বডিতে আছে, তারপরে যতক্ষণ সিমটমস আসছে। আর ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে কি, এটা হচ্ছে টাইম ফ্রম ইনফেকশন, এখানটা একটুখানি প্রিন্টিং মিস্টেক আছে, এক্সপোজার, এক্সপোজার থেকে যখন সিমটমস আসছে, মানে একজন ধরো টিবির পেশেন্টের সামনে তুমি আছো, ট্রিটমেন্ট দিচ্ছ, হয়তো হসপিটালে তুমি মাস্ক ইউজ করনি, কিছু করনি, তাহলে সেই টিবির যে তার যে যেটাকে আমরা বলি কি এম টিউবারকিউলি, সেটা হয়তো তার যে হাঁচি কাশির মাধ্যমে ড্রপলেটটা কোনো একজন হেলথ কেয়ার ওয়ার্কার তার এক্সপোজ হয়েছে, তাহলে সেই যে ইনফেকশনটা যখন তার শরীরে গেল, এক্সপোজ হলো, তখন থেকে যতক্ষণ সিমটমস আসছে, ততক্ষণটা হচ্ছে তার ইনকিউবেশন পিরিয়ড। প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। কোভিড-19 এর ইনকিউবেশন পিরিয়ডটা মনে রাখবে, এটা যেহেতু রিসেন্ট একটা আমাদের মহামারী ছিল, এটা হচ্ছে 2 থেকে 14 দিনের মধ্যে, মানে যখন একজন ধরো কোভিড আক্রান্ত ব্যক্তির সাথে সে সংক্রমণে আসছে, তার 2 থেকে 14 দিন পর হতে পারে তার যে সিমটমস আসছে, সেটা তার ইনকিউবেশন পিরিয়ড। কিন্তু লেটেন্ট পিরিয়ডটা কি, যখন ইনফেকশন অলরেডি তার বডিতে স্টার্ট হয়ে গেছে, সেখান থেকে যতক্ষণ সিমটমস আসছে। ক্লিয়ার? এই দুটো জিনিসের মধ্যে একটুখানি মাইনিউট ডিফারেন্স আছে। যখন ইনফেকশনটা এক্সপোজার হচ্ছে, তখন থেকে সিমটমস হয়ে গেল ইনকিউবেশন। যখন ইনফেকশন অলরেডি বডিতে স্টার্ট হয়ে গেছে, তারপর থেকে সিমটমস আসা পর্যন্ত, সেটা হয়ে গেল কি তার লেটেন্ট পিরিয়ড। নেক্সট কি বলেছে, হুইচ ফ্যাক্টর কন্ট্রিবিউট সাইমালটেনিয়াসলি টু হাইপারটেনশন, ডায়াবেটিস, করোনারি আর্টারি ডিজিজ। এই করোনারি আর্টারি ডিজিজের আরেকটা নাম মনে রাখবে, কি বলা হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস। মানে অ্যাথেরোস্ক্লেরোসিস কখন বলা হবে, ওই যে আমাদের ধমনির মধ্যে করোনারি আর্টারি পড়েছিলাম, যে কোনো আর্টারির মধ্যে যখন ওই যে চর্বির একটা লিপিড জাতীয় একটা লেয়ার পড়ে যায়, তার ফলে কি হয়, ওই সেই ধমনিটা ব্লক হয়ে যায়, ধমনিটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, তাকে কি বলা হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে এটা কিসের জন্য, যে কোনো এনসিডি বললাম, সেডেন্টারি লাইফস্টাইলের জন্য হতে পারে। অপশন কি এ। নেক্সট কি বলেছে, দ্য স্ট্রংগেস্ট মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। তাহলে মডিফাইবল মানে যেটা আমরা চেষ্টা করলে চেঞ্জ করতে পারি, যে রিস্ক ফ্যাক্টরটাকে আমরা কন্ট্রোল করতে পারি। নন মডিফাইবল মানে কোনগুলো, যেগুলো আমাদের হাতে নেই, আমরা চাইলেও যেগুলোকে চেঞ্জ করতে পারবো না। ধরো কারোর হচ্ছে এজ, কেউ কি চাইলে তার এজটা চেঞ্জ করতে পারবে না? তার যে জিনগত যেগুলো তার জেনেটিক্সে আছে, তার ডিএনএ স্ট্রাকচার, সেটাকে চেঞ্জ করতে পারবে? পারবে না। কারোর ধরো রক্তের গ্রুপ, ব্লাড গ্রুপ, সেগুলো কি কেউ চেঞ্জ করতে পারবে? জন্মগত যেগুলো, সেগুলো চেঞ্জ করা পসিবল না। কিন্তু মডিফাইবল মানে কি, ওবেসিটি, ওবেসিটি সে চেঞ্জ করতে পারবে, সে চাইলে এক্সারসাইজ করছে, ডায়েট কন্ট্রোল করছে, দিয়ে সে ওবেসিটি কন্ট্রোল করতে পারে। তাহলে ওবেসিটি কন্ট্রোল করলে কি হয়, টাইপ 2 ডায়াবেটিসটাও আমাদের যে রিস্ক ফ্যাক্টরটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। নেক্সট কি বলেছে, অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস কি বললাম, মেইনলি আর্টারিস কে এফেক্ট করে, করোনারি আর্টারিসটা সব থেকে কমন, তাছাড়াও যে কোনো ধরনের আর্টারিতে আমাদের জানি কি, যে ক্যারোটিড আর্টারি, যেটা একদম এখানে যে মেন আর্টারিটা কি, ক্যারোটিড আর্টারি, যে কোনো পুরো শরীরের যে কোনো ধরনের আর্টারির মধ্যে কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। নেক্সট কি বলেছে, হুইচ মেকানিজম
বেস্ট এক্সপ্লেন্স দ্য হাইপারটেনশন, মানে উচ্চ রক্তচাপের জন্য একটা যে বেশি দেখা যায় কি স্ট্রোক হয়েছে, অনেকে শুনবে হিট স্ট্রোক হয়। তারপর হচ্ছে উচ্চ রক্তচাপ দীর্ঘদিন থাকতে থাকতে তার কি হয়, যে মস্তিষ্কের রক্তনালীগুলো যেগুলোকে আমরা বলছি সেরিব্রাল ব্লাড ভেসেল, সেই সেরিব্রাল ব্লাড ভেসেল গুলো কি হতে পারে, রাপচার হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। যখন অনেক বেশি হাই প্রেসার, প্রায় ধরো 200 পেরিয়ে গেছে, 200 বাই ওটা হয়তো 160 এরকমের হচ্ছে বেশি, যখন ব্লাড প্রেসার দীর্ঘদিন যদি এটা থাকতে থাকে, তখন কি হবে, ওই যে ব্লাড ভেসেলের মধ্যে এত রক্তচাপ তৈরি হচ্ছে সেগুলো রাপচার করে যায়, দিয়ে সেরিব্রাল স্ট্রোক হচ্ছে। তাহলে ড্যামেজ টু সেরিব্রাল ব্লাড ভেসেল কজেস দ্য স্ট্রোক। নেক্সট কি বলছে, প্রিভেনশন অফ এনসিডি। এনসিডি প্রিভেনশনের জন্য কি করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। লাইফস্টাইলের জন্য ওই ডিসঅর্ডার গুলো হচ্ছে, লাইফস্টাইলকে যদি চেঞ্জ করি তাহলে কি হবে, যে যাদের ক্ষেত্রে ধরো ফ্যামিলিতে প্রচুর ডায়াবেটিস বাবা মায়ের মধ্যে আছে, দাদু দিদার মধ্যে আছে, তাদেরকে বলা হয় যে অন্তত 18-20 বছর বয়স থেকে রেগুলার এক্সারসাইজ শুরু করা, ঠিকঠাক ভাবে একটুখানি ডায়েটটাকে কন্ট্রোল করা, কার্বোহাইড্রেট জাতীয় পদার্থগুলোকে একটু কন্ট্রোলে রাখা, তাহলে কি হয়, তার ক্ষেত্রে অনেকটা রিস্ক ফ্যাক্টরটা কমানো যায়। নেক্সট কি বলেছে, যে প্রাইমারি হেলথ কেয়ার এমফেসাইজেস। প্রাইমারি হেলথ কেয়ার কিসের উপর এমফেসাইজেস করে, এটা আর বলার কিছু নেই। প্রাইমারি হেলথ কেয়ার আমাদের প্রিভেন্টিভ এবং প্রমোটিভ কেয়ারের ওপর মেনলি ফোকাস করে। আর বাকি এগুলো কি আমাদের উন্নত মানের যে স্বাস্থ্য পরিষেবা, টার্সিয়ারি হেলথ কেয়ার যেগুলোকে বলছি, সেখানে স্পেশালাইজ সার্জারি, বিভিন্ন কসমেটিক ট্রিটমেন্ট যেগুলোকে বলি কি প্লাস্টিক সার্জারি, অর্গান ট্রান্সপ্লান্টেশন, এগুলো সমস্ত টার্সিয়ারি হেলথ কেয়ারের আন্ডারে আসে। নেক্সট কি বলেছে, ভ্যাকসিন বুস্টার্স আর রিকোয়ার্ড। দেখবে কোভিড এর টাইমে কি নেওয়া হচ্ছিল, ভ্যাকসিনের 2টো ডোজ নেওয়া হচ্ছিল, দিয়ে আরেকটা করে বুস্টার ডোজ নেওয়া হচ্ছিল। কেন নেওয়া হয়, বুস্টার ডোজ কেন দরকার হয়, কারণ ইমিউনিটিটা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে তার যে প্রতিরোধ ক্ষমতাটা কমতে থাকে, তার জন্য তার বুস্টার ডোজ নিতে হয়। তাহলে এটা কি হবে, অপশন এ। কোভিড এর সময় দেখছিলাম কি আমরা, যে 6 মাস পরে তারও একটা বুস্টার ডোজ লাগছিল, তাহলে বুস্টার ডোজ গুলো আমাদের কি হয়, আরো বেশি ইমিউনিটিটাকে স্ট্রং করে। নেক্সট কি বলেছে, দ্য কোল্ড চেন সিস্টেম ইজ এসেন্সিয়াল ফর। কোল্ড চেন সিস্টেম আমরা কিসের সঙ্গে রিলেটেড, অবভিয়াসলি আমাদের ভ্যাকসিনের স্টোরেজের সঙ্গে রিলেটেড, যাতে প্রত্যেকটা ভ্যাকসিন ঠিকঠাক ভাবে তার কার্যক্ষমতাটা মেনটেন থাকে। মানে যে ভ্যাকসিনটা আমরা দিচ্ছি, হয়তো যে বিসিজির যক্ষার টিকা দিচ্ছি, কিন্তু দেখা গেল যে হয়তো ওটার পোটেন্সিটাই নেই, কার্যক্ষমতাটাই নেই, তাহলে আলটিমেটলি ওই ভ্যাকসিনটা দিয়েও তার কোনো লাভ হলো না। তাহলে মেনলি আমাদের কোল্ড চেন সিস্টেম কি করে, ওই যে টেম্পারেচার মেনটেন করতে হয় 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে টেম্পারেচার মেনটেন করতে হয়, যাতে প্রত্যেকটা ভ্যাকসিন ঠিকঠাক তার যে কার্যক্ষমতাটা ঠিক থাকে। এরপরে কোশ্চেন কি বলেছে, যে কার্ডিয়াক পেসমেকার অ্যাক্টিভিটি। কার্ডিয়াক পেসমেকার আমরা জানি কি কোথার থেকে তৈরি হয়, এসএ নোড, সাইনো এট্রিয়াল নোড থেকে। আর এই এভি নোডকে কি বলা হয়, এভি নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার। মানে কোনো কারণে যদি হঠাৎ করে এসএ নোড কাজ করা বন্ধ করে দিল, তখন কি করবে, এভি নোডটা কাজ করতে পারে ইম্পালস জেনারেট করার জন্য। এই যে হার্ট বিট করছে, হার্ট পাম্প করছে, তার যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি হয় কার মাধ্যমে, পেসমেকারের মাধ্যমে। তাহলে এসএ নোড হচ্ছে মেনলি আমাদের পেসমেকার। যদি এসএ নোড কাজ না করে, তখন কে কাজ করবে, রিজার্ভ পেসমেকার। নেক্সট কি বলেছে, হুইচ অর্গান সিস্টেম ইজ মোস্ট ইমিডিয়েটলি এফেক্টেড। হেমারেজিক শক, মানে কারোর যদি প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, ধরো মাথায় কোথাও আঘাত লেগেছে, মাথা ফেটে গেছে, প্রচুর তার রক্তক্ষরণ হচ্ছে, তখন কোথায় এফেক্ট হবে, আমাদের সার্কুলেটরি সিস্টেমে এফেক্ট হবে। টোটাল যে বডি সার্কুলেশনের মধ্যে যতটা পরিমাণ ব্লাড ছিল, সেটা যদি বেশি পরিমাণে রক্তক্ষরণ হয়, তখন কি হবে, সার্কুলেটরি যেটা লোডটা সেটা কমে যাবে। সার্কুলেটরি ফ্লুইডটা বা সার্কুলেটরি লোড যেটাকে বলা হয়, সেটা কি হবে, কমে যাবে, সার্কুলেটরি ফ্লুইডের পরিমাণটা কমে যাবে। চলো, এটা আজকে আমাদের লাস্ট কোশ্চেন করব। হোমিওস্ট্যাসিস রেফার্স টু 54-এ আজকে এখানে ক্লাসটা শেষ করব। হোমিওস্ট্যাসিস মানে কি বলো, হোমিওস্ট্যাসিস মানে কি, একটা ভারসাম্য মেনটেন করে। কারণ কি, যদি একটা সিম্পল উদাহরণ ধরো, যে আমাদের বডিতে এখন যে মানে বাইরের যে টেম্পারেচার কত, প্রায় 48 ডিগ্রি, 47-48 ডিগ্রি টেম্পারেচার, আর তবুও আমাদের বডি কি করে, চেষ্টা করে যে সেটাকে আমাদের যে নর্মাল টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই টেম্পারেচারের মধ্যে রাখার।
তাহলে সেই যে মেকানিজমটা কার মাধ্যমে কাজ করে, হাইপোথ্যালামাসের মাধ্যমে কাজ করে। হাইপোথ্যালামাস কি করে, আমাদের বডি টেম্পারেচারকে কন্ট্রোল করে। বাহ্যিক তাপমাত্রা যতই হোক না কেন, ইন্টারনাল যে বডি টেম্পারেচারটা সেটাকে কিন্তু নর্মালি মেনটেন করছে। তাহলে সেটা হচ্ছে কি, সেই যে প্রসেসটাকে বলছি আমরা হোমিওস্ট্যাসিস, মেনটেনেন্স অফ দ্য ইন্টারনাল ব্যালেন্স, মানে আমাদের শরীরের অভ্যন্তরীণ ভারসাম্যটা বজায় রাখছে। বাইরের টেম্পারেচার যতই বেশি হোক তবুও কি করবে, টেম্পারেচারটাকে মেনটেন করবে ওই নর্মাল টেম্পারেচারে। তাহলে আশা করছি আজকের কোশ্চেন্স গুলো খুব ইম্পর্টেন্ট কিছু কিছু কোশ্চেন্স আলোচনা করেছি। তোমাদের ক্লাসটা করার পরে অনেকগুলো জায়গা, যে অনেকগুলো টপিকে কনফিউশন ছিল, আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। প্রত্যেকে এইভাবে প্রিপারেশন নিতে থাকো। এই ধরনের যে ক্লাসগুলো হবে মিক্স প্র্যাকটিস ক্লাস, এরপরে ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, সেই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকে অ্যাটেন্ড করো। এবং নিজেরা যেগুলো নাও পারছো যখনই অ্যান্সার করে নিচ্ছ, অলরেডি অনেক কোশ্চেন্স কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে এই ক্লাসগুলোর মধ্যে দিয়ে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এই ক্লাসটা করে তোমাদের কেমন লাগলো, এবং এইভাবে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। আমরা আরো পরের ক্লাসে এরকম ভাবে মিক্স প্র্যাকটিস ক্লাস করবো এরপর থেকে। এইভাবে তোমরা যে আর লাস্ট তোমাদের হাতে হয়তো কয়েকটা দিন, 2 সপ্তাহের মতো আছে, এই টাইমে প্রিপারেশনটাকে আরো অনেক বেশি বুস্ট আপ করে নাও। চলো, বেস্ট অফ লাক, সবাই এইভাবেই পড়তে থাকো। থ্যাংক ইউ আজকের ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য।